আমার মাকে আমি খুঁজে পেয়েছি স্যার। সারফরাজের উৎসুক আনন্দভরা কণ্ঠে প্লেট থেকে নজর তুলে সারফরাজের সুখী মাখা মুখে প্রাণে দৃষ্টি দিলেন সুফিয়ান। ছেলেটির চোখে মুখে এমন দীপ্তি যদি আগে আর কখনো দেখেননি তিনি। মাকে খুঁজে পাবার বাসনায় ছেলেটির চোখ মুখে অসহায় যন্ত্রণার ছটফটানি দেখেছেন বহুবার। ছেলেটির চোখে কাকুতি আর ছোট আবদার, আমার মাকে খুঁজে দিবেন কমিশনার সাহেব। আজও তাড়া করে বেড়ায় তাকে। এমন কোনো স্থান নেই যেখানে প্রাক্তন আর্মি অফিসারের সহধর্মিণীকে তিনি খোঁজেনি। চিটাগংয়ের অলিগলি, হসপিটাল, আশ্রম থেকে শুরু করে ঢাকা, এরপর সারা বাংলাদেশ, কোথাও মেলেনি মা চৌধুরী। নিজের ব্যর্থতা আর অনুতাপের দিন দাঁড়াতে দগ্ধ হয়েছেন তিনি। সারফরাজ তার খালি বুক, ভেঙে যাওয়া অগোছালো সংসার আর অসুস্থ স্ত্রীকে পরিপূর্ণ করেছিল। বিনিময়ে কিছুই দিতে পারেননি তিনি। এবার তিনি মনে মনে স্থির করলেন সারফরাজকে খালি হাতে ফেরাবেন না তিনি। সারফরাজ যা চাইবে তার কাছে দুঃসাধ্য হলেও তিনি দিবেন। হাতের লোকমা ফেলে সুফিয়ান আঙুল গুটিয়ে শোধালেন। কোথায় আছে? ইটো প্লেটে হাত দিয়ে সরিয়ে টিস্যুতে হাত মুছতে মুছতে সারফরাজ উত্তর করল। এক দুষ্ট দানবের কাছে বন্দী ছিল দীর্ঘযুগ, এখনো আছে। তবে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আমার মাকে। খুব তাড়াতাড়ি তার বন্দি জীবদ্দশার মুক্তি মিলতে চলেছে। সিদ্ধান্ত নিয়েছি ওই দানব বধ করব আমি। মাকে কবে আনতে যাবি? খুব শীঘ্রই। আর তর সইছে না, 22টা বছর দেখিনি। মা কি আমাকে চিনবে স্যার? ঠিক চিনবে, তাই না? আমার চোখ জোড়া তার খুব পছন্দের ছিল। এই চোখ কি করে ভুলতে পারে সে? সারফরাজের চোখ জলে টইটুম্বুর হলো কথাগুলো বলতে বলতে। মায়ের জন্য কত ধুকেছে সে। এই কথা নির্ঘুম রাত আর রাত জাগা নিশাচর পশু পাখি ছাড়া কেউ জানে না। আহ, কি নিদারুণ কষ্টে কেটেছে প্রতিটা মুহূর্ত। সারফরাজের পানে তাকিয়ে শক্ত করে তার বাহু জড়িয়ে ধরল রূপকথা। সারফরাজ কাঁদছে, নীরবে জল গড়াচ্ছে তার চোখ দিয়ে। ভেতরের কষ্টগুলো ঠিকভাবে উজাড় করতে পারছে না সে। সারফরাজের চোখের জল দ্রুত মুছে পুনরায় বলে উঠল। আমাকে ক্যালিফোর্নিয়া যেতে হবে। মা ওখানেই আছে। যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, ওনার মেন্টাল কন্ডিশন ঠিক নেই। উনি মানসিক শারীরিক দুইভাবেই অসুস্থ। আমি মাকে ফিরিয়ে আনলে একা ট্যাকেল দিতে পারবো না। আমার একটা বউ দরকার কমিশনার সাহেব। আপনার মেয়েকে আমি আমার রাজ্যে রানী করে নিয়ে যেতে চাই। দেবেন? একটুও কষ্ট পেতে দেব না আপনার মেয়েকে। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাকে আগলে রাখবো আমি। সুফিয়ান তপ্ত শ্বাস ফেলেন। প্রতি উত্তরের ভাষা কিভাবে গুছিয়ে বলবেন ভেবে পেলেন না। নিঃসুপ সুফিয়ানকে দেখে সারফরাজ ঠান্ডা গলায় বলল। না দিলেও নিয়ে যাব। আপনি কিছুতেই আর না করতে পারবেন না। করলে আমি ভুলে যাব আপনি আমার হবু শ্বশুর। শেষবারের জন্য আমার আমানত আপনার কাছে রেখে যাচ্ছি আমি। ফিরে এসে আমার বউ আমি নিয়ে যাব। আপনার মেয়ে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এমন আদমরা জীবন ঠেলে ঠুলে কতদিন বলুন? আমারও তো ইচ্ছে করে প্রাণ ভরে শ্বাস নিয়ে হেসে খেলে বাঁচতে, কিন্তু জীবন আমার প্রতি খুব কঠোর। নয়তো আমাকে এতদিন যাবৎ জীবন দুঃখ কষ্টে কেন ফেলেছে বিধাতা? আমি কি জন্ম থেকেই পাপী কমিশনার সাহেব? আমার জীবনের সুখ, আনন্দ, ভালোবাসা কোথায়? এগুলো আমার পাপী হাতে ধরা দেয় না কেন? নাকি এগুলো ভোগ করার অধিকার ছিনিয়ে নিয়েছেন উপরওয়ালা? বেদনায় নীল হয়ে আসা সারফরাজের করুণ মুখে পানে তাকিয়ে ব্যথিত গলায় কমিশনার উত্তর করলেন। জন্ম থেকে কেউ পাপি হয় না সারফরাজ। তুইও হেসে খেলে বাঁচবি, সবুর কর। আগে মাকে ফিরিয়ে আন। বলেই উঠে গেলেন সুফিয়ান। রূপকথাকে সারফরাজকে নিয়ে যাবে এটা ভাবতেই তার বুক ভেঙে যাচ্ছে। হৃদগতি বন্ধ হতে যাচ্ছে। চারপাশ কেমন বিষণ্ণ, একা খালি খালি ঠেকছে। মেয়েটাকে ছাড়া দুজন বুড়ো বুড়ি কিভাবে থাকবে তারা? সারফরাজের চোখের জল তর্জনী আঙুল দিয়ে মুছে দিল রূপকথা। সারফরাজ মাথা নত করে ধীর গলায় বলল। তোমাকে ফেলে ক্যালিফোর্নিয়া যেতে মোটেও ইচ্ছে করছে না। যাবে আমার সঙ্গে? রূপকথা মাথা ঝাঁকালো, সে যাবে। সারফরাজ অল্প হাসলো, এরপর নিঃশব্দে উঠে দাঁড়িয়ে বলল। ঠিক আছে, তোমার বাবার সাথে কথা বলবো আমি। উনি অনুমতি দিলে নিয়ে যাব সঙ্গে করে। আসছি। আর দাঁড়ালো না সারফরাজ, বেরিয়ে এলো ঘর ছেড়ে। সারফরাজ চলে যেতে পিছন পিছন দৌড়ালো রূপকথা। সারফরাজ যখন গাড়ির দরজা খুলতে ব্যস্ত, সেই মুহূর্তে সারফরাজকে পেছন থেকে জড়িয়ে ধরল রূপকথা। রূপকথার স্পর্শে চোখ বন্ধ করে ফেলল সারফরাজ। এরপর রূপকথার হাত চেপে ধরে বলে উঠল। এভাবে আটকে দিলে আমার নিজেকে মানাতে কষ্ট হয় রূপকথা। তোমার সঙ্গে সময় কাটানোর জন্য আমি কতটা মরিয়া তুমি নিজেও জানো না। বহু কষ্টে নিজেকে ধরে রেখেছি আমি। প্লিজ আমাকে কন্ট্রোললেস হতে বাধ্য করো না।
রূপকথা শুনল না। সে আরো শক্ত আলিঙ্গনে সারফরাজকে জড়িয়ে সারফরাজের পিঠে মাথা ঠেকিয়ে বলে উঠল, তোমাকে ছাড়া দম বন্ধ লাগে আমার। আমার পুরো পৃথিবী উলটপালট লাগে। প্লিজ যেও না। সারফরাজ পেছন ফিরল। রূপকথা আদুরি মুখটা নিজের হাতের আজলায় ভরে বলে উঠল, ইচ্ছে করছে সারা রাত গল্প করতে, কিন্তু আমার নিজের কিছু ইম্পর্ট্যান্ট কাজ আছে। আজ রাতে করতে হবে এগুলো। ফিরে এসে সারা রাত গল্প করব, কেমন? রূপকথা মানল না। সে জেদি বাচ্চার মতো নিজের ইচ্ছায় বহাল রইল। সারফরাজ এবার বিপাকে পড়ল। রূপকথাকে ফলো করা ছেলেটিকে আজ পরপারে পাঠানোর সকল ফাঁদ সাজিয়ে এসেছে সে। তাছাড়া ক্যালিফোর্নিয়ায় যাবার আগে নিজের ব্যক্তিগত কিছু কাজ আছে। এই 10 দিনের প্রত্যেকটা সেকেন্ড তার জন্য গুরুত্বপূর্ণ। নিরুপায় সারফরাজ কিছুক্ষণ চুপচাপ থেকে পুনরায় বলে উঠল, কখনো তোমায় এভাবে ফিরিয়েছি বলো? এই যে ফেরাচ্ছ। বলেই সারফরাজকে শক্ত করে জড়িয়ে বুকে মুখ লুকিয়ে রইল রূপকথা। সারফরাজ বেশ বুঝলো এই মেয়ে নিজের কথা থেকে এক চুলও নড়বে না। বাধ্য হয়ে পকেট থেকে ফোন বের করলো। এরপর অভিকে কল করলো। রিং হতেই অভিরূপ ফোন তুললো। হ্যাঁ বল। আমার বাড়ির পেছনের গুদাম ঘরে এক শালাকে বন্দি করে এসেছি। সারা রাত ভর পিটিয়ে রুদ্র সম্পর্কে তথ্য নিবি ওর থেকে। যদি একটাও মিস করেছিস তবে তোকে 3 দিন বন্দি করে রাখবো ওই ঘরে। সারফরাজের নির্দেশে গলা শুকিয়ে এলো অভিরূপের। মানুষের গায়ে হাত দেওয়া তার পক্ষে অসম্ভব ব্যাপার। একটা মানুষ তার দেওয়া আঘাতে চিৎকার করবে, কাঁদবে, এটা সে কিছুতেই সইতে পারবে না। পরে দেখা যাবে সে নিজেই অজ্ঞান হয়ে গেছে। এদিকে অভিরূপকে চুপ থাকতে থেকে সারফরাজ ধমকে উঠল। কি হলো, শুনতে পাসনি? অভিরূপ মিনমিন করে বলল, ভাই, কাল আমি নেলির বাড়িতে যাব বিয়ের প্রস্তাব নিয়ে। আমাকে মাফ কর, এসব দৃশ্য আমি সইতে পারবো না। আমাকে হসপিটালে ভর্তি করতে হবে। নেলি বলেছে কাল যদি না যাই তাহলে ও অন্য কাউকে বিয়ে করে নেবে। অভিরূপ ভীতু ছেলে সারফরাজ জানে ছেলেটা কোনো কাজের না, কিন্তু অকাজেরও নয়। সারফরাজের জীবনে তার ভূমিকা বলে শেষ করা যাবে না। সারফরাজ দীর্ঘশ্বাস ফেলে ফোন কেটে রূপকথাকে বলে উঠল, আমাকে ছাড়বে না রূপকথা? না। পটাপট উত্তর দিল রূপকথা। সারফরাজ বাঁকা হেসে বলল, ঠিক আছে, গাড়িতে এসো। বলেই ব্যাক সিটের দরজা খুলে দিল সারফরাজ। রূপকথা খুশি মনে ভেতরে ঢুকতেই শার্টের বোতাম খুলতে খুলতে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল সারফরাজ। সারফরাজকে শার্ট খুলতে দেখে রূপকথা বোকা চোখে শোধালো, এসব কি করছো? শার্ট কেন খুলছো? আজকের আবহাওয়া তো যথেষ্ট ঠান্ডা। সারফরাজ বাঁকা হেসে উত্তর করলো, ভাবছি যেতেই যখন দেবে না তখন সময়টা কাজে লাগাই। গল্প করে কি আর রাত পার করা যাবে নাকি? তার চেয়ে একটু আদর যত্ন করলে মন্দ হয় না। তুমিও খুশি, আমিও খুশি, কি বলো? বলেই গায়ের শার্টে ছুঁড়ে মারল সারফরাজ। সারফরাজের লোমহীন প্রশস্ত বক্ষ, কাটা কাটা পেটের মাসালযুক্ত খাজ, ফুলে ওঠা নীলচে শিরার বিস্ফোরিত নজর বোলালোর রূপকথা। এরপর ফাঁকা ডোক গিলে 2 হাতে চোখ বন্ধ করে ঘাড় ঘুরিয়ে বলে উঠল, ছি ছি, এইসব দেখতে চেয়েছি নাকি? আমার শরম করছে। বলেই আবার ঘাড় ঘুরিয়ে আঙুলের ফাঁক দিয়ে উকিঝুঁকি দিল রূপকথা। সারফরাজ ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে প্যান্টের বকলেসে রূপকথার হাত টেনে ছুঁয়ে হাসকি স্বরে বলে উঠল, চলো প্র্যাকটিক্যালি ফিজিওলজির ক্লাস হোক। তাছাড়া আমারগুলো অকাজের হলেও তোমার। থেমে গিয়ে ভুরু নাচালো সারফরাজ। এবার ভয় পেয়ে গেল রূপকথা। সারফরাজের সিরিয়াস চোখ মুখে কোনো দুষ্টুমির ছাপ নেই। ঠোঁট শক্ত, চোয়াল স্থির, চোখের ভাষায় এলোমেলো। রূপকথা তড়িৎ নিজের হাত সরিয়ে চেপে বসলো একটু। এরপর আমতা আমতা করে বলল, আচ্ছা যাও, কাজে যাও। আমার কাল ক্লাস আছে, ঘুমোতে হবে। টায়ার্ডও লাগছে। এতক্ষণ তোমায় আটকে রাখার জন্য সরি। বলেই সারফরাজের শার্টে টেনে এনে কাপা কাপা হাতে সারফরাজের কাঁধের উপর তুলে দিল। কিন্তু সারফরাজ তাতে একটুও ভরকালো না। সে রূপকথার ওপর ঝুঁকে ঠোঁটের অনেকটা কাছে নিজের ঠোঁট এনে ফিসফিস করে বলল, এসব বললে মানবো কেন? চলো না যান, সারা রাত ভালোবাসাবাসির খেলা খেলি। 2 দিন পর তো এমনিতেও আমার হয়ে যাবে। 2 দিন পর যা আজও তো তাই নাকি? এছাড়া এত ভয় কেন পাচ্ছ? আমি বাঘ না ভাল্লুক, একটুও ব্যথা দেবো না, প্রমিস। রূপকথা সেটে নিয়ে জড়সড় হয়ে বসে কম্পিত গলায় বলে উঠল, ভালো হচ্ছে না কিন্তু সারফরাজ। এবার কিন্তু ভয় পাচ্ছি আমি। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি চিৎকার করে বাবাকে ডাকবো বলে দিলাম। সারফরাজ রূপকথার হম্বিতম্বি তোয়াক্কা না করে গলার স্বর নামিয়ে নেশালা চোখে রূপকথার কাজ চেপে ধরে বলে উঠল, তোমার গায়ের এই জামাটা বেশ বিরক্ত করছে আমায়। চূড়ান্ত ঈর্ষা জমেছে এই জামার প্রতি আমার।
তোমার গায়ে জড়িয়ে থাকার কোনো অধিকার এই জড়বস্তু নেই। তোমার সারা গতরে আজ বিচরণ হবে আমার। রূপকথার এক দণ্ড বসল না। ভীতু চোখে কম্পিত হাতে দরজা খুলে এক প্রকার লাফিয়ে বাইরে বেরিয়ে এলো। এরপর ঝট করে দরজা লাগিয়ে দৌড় দিল বাড়ির ভেতর। পেছনে সারফরাজকে তাকিয়ে পর্যন্ত দেখল না। রূপকথা যাওয়ার পানে তাকিয়ে হো হো করে হেসে উঠল সারফরাজ। এরপর গায়ে শার্ট পরে বোতাম লাগিয়ে ইঞ্জিন স্টার্ট করতে করতে বলে উঠল, আচ্ছা, জব্দ করা গেছে গাথিটাকে। নেলির মুখোমুখি বসে আছে অভিরূপ। পাশেই তার মা আর ছোট বোন শিউলি আর আমজাদ হায়দার বসে আছেন নেলির পাশে। প্রথম দেখাতেই অভিরূপকে পছন্দ হয়ে গিয়েছিল তাদের। এখন নিজেদের চাহিদা মাফিক মিললেই আমজাদ হায়দার হ্যাঁ না কিছু একটা জানিয়ে দেবেন। নেলির চোখে মুখে চূড়ান্তর ভীতির ছাপ। সেই রূপকথাকে বেশ অনুরোধ করেছিল আসার জন্য, তাকে সাহস দেওয়ার জন্য, কিন্তু হিংসুটে মেয়েটা আসেনি। অভি চোরাচোখে একবার ন্যালিকে দেখল। ল্যাভেন্ডার রঙের একটা জামদানি পরেছে ন্যালি। ফর্সা শরীরে শাড়িটা যেন জ্বলে উঠেছে। চোখে কালো কাজল, গলায় সোনার ছোট্ট নেকলেস, কানে ঝুমকা, হালকা প্রসাধনী দিয়ে সাজানো নির্মম মুখশ্রী, যেন বেহেস্তের হুর। দুনিয়ার সমস্ত সৌন্দর্য আজ ন্যালির কাছে ফিকে। এই সৌন্দর্যে অভিরূপের মরণ নির্ঘাত। সমস্ত নীরবতা ভেঙে আমজাদ হায়দার গলা খাকারি দিলেন। এরপর রয়েস হয়ে শোধালেন। বর্তমান কি করছো তুমি? অভি ঠোঁটে হাসি রেখা টেনে ধরে উত্তর করল, আমি ক্যালিফোর্নিয়াতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটা কোম্পানিতে আছি। তাছাড়া আমার ছোট একটা বিজনেস আছে, অবসরে ওটাই দেখাশোনা করি। অভির চোখে মুখের এক্সপ্রেশন আর সাবলীল স্বরে আমজাদ হায়দার মুগ্ধ হলেন। তিনি আর বাড়তি আলতু ফালতু প্রশ্ন করলেন না। অভিরূপের মাকেও বেশ পছন্দ হয়েছে তার। মহিলা যথেষ্ট মার্জিত আর রুচিশীল। মানুষের এই চলাচলই বলে দেয় তাদের ঘরের কালচার ঠিক কী। আমজাদ হায়দার এবার বললেন, আমার মেয়ের থেকে তোমাদের বিষয় সব শুনেছি আমি। তোমার বাবার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমার মেয়েকে কখনো কোনো কিছুতে বাধা দিইনি। ওকে আমি সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছি। আজ পর্যন্ত আমার মেয়েকে কখনো কষ্ট দেইনি, কারো কাছে প্রশ্নবিদ্ধ করেনি। আমার মেয়ের পছন্দ মানেই আমার পছন্দ। তোমরা দুজন দুজনকে পছন্দ করেছো, ভালোবেসেছো, বেশ ভালো কথা, কিন্তু বাবা, আমার একটা অনুরোধ। বলেই থামলেন আমজাদ হায়দার। অনুরোধের কথা শুনে ন্যালি অভি দুজনেই ঘাবড়ে গেল। শিউলি মেয়ের হাত ধরে আশ্বস্ত করলেন। আমজাদ হায়দার অল্প পানি গলায় চালান করে বলে উঠলেন, মেয়েকে ডক্টর বানানোর স্বপ্ন আমার। এই মুহূর্তে বিয়ে হলে সংসারে মনোযোগী হয়ে যাবে সে, পড়াশোনাটা সেভাবে করবে না। তাই তুমি যদি নেলিকে কয়টা বছর সময় দাও, মানে MBBS পাশ করা পর্যন্ত, তাহলে আমার স্বপ্নটা পূরণ হতো। অভির মা মৃদু হেসে বলে উঠলেন, আমাদের কোনো আপত্তি নেই ভাইজান, আপনার কথাকে আমরা সম্মান করি। মেয়ে পড়ুক, অভি আরেকটি সফল হোক, পরেই না হয় পাক্কা কথা হবে। আমজাদ হায়দার খুশি হলেন। তিনি গদগদ করে বলে উঠলেন, জামাই হিসেবে কিন্তু অভি 10-এ 10, আমার খুব পছন্দ। তাহলে ওই কথাই রইল, নেলির MBBS শেষ হলেই ধুমধাম করে মেয়ে তুলে দেব। আমজাদ হায়দারের কথাই অভি সায় জানালো। অভির অনুমতিতে খুশি হলেন আমজাদ হায়দার। বলে উঠলেন, চলো জামাই, তোমাকে ছাদে বাগান ঘুরে দেখাই। সুফিয়ান চৌধুরীর পা চেপে ধরে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে রূপকথা। তার এক কথা, সে সারপ্রাইজের সাথে যাবে। এত বড় মেয়ের এমন কাণ্ডে থ মেরে শক্ত হয়ে বসে রইলেন সুফিয়ান। মেয়েকে বোঝানোর নানা চেষ্টা করলেন তিনি, কিন্তু অবুঝের মতো সবকিছু মানতে নারাজ এই মেয়ে। শেষমেশ বিরক্ত হয়ে শোধালেন, তোমার কাছে কি মনে হচ্ছে ক্যালিফোর্নিয়া ঢাকার ওই পাশে বাসে চললে আর আধ ঘন্টা পরে নেমে গেলে? আমি এত কিছু জানি না, আমি যাবো ব্যাস। জেদ করো না রূপকথা, সব কিছুরই একটা সময় থাকে। হুট করে চাইলেই যা কিছু করা যায় না। সপ্তাহখানেক আগে যদি সারপ্রাইজ বলতো তাও আমি ভেবে দেখতাম। তাছাড়া ভিসা প্রসেসেরও একটা বিষয় আছে। তুমি শুধু টিকিটটা কেটে দাও, সিট না পেলে টুলে বসে চলে যাব আমি, কোনো সমস্যা নেই আমার। কপাল চাপড়ালেন সুফিয়ান। সত্যি মেয়েটা নির্বোধ হয়েছে। তার চেয়েও বেশি রাগে ফায়ার হলেন সারফরাজের প্রতি। কি এমন ভালোবাসা ওই ছেলে এই মেয়েকে দিয়েছে, যা সে এই 12 বছরেও দিতে পারেনি। এয়ারপোর্টে বসে আছে সারফরাজ, পাশে ইয়ং লুইস। কিছুক্ষণ পরেই ফ্লাইট। সারফরাজ চেকিংয়ের জন্য উঠে দাঁড়ালো। একে একে লাইন পেরিয়ে চেক ইন, ইমিগ্রেশন আর বোর্ডিং পাস কালেক্ট করে টার্মিনালে প্রবেশ করার জন্য পা বাড়ালো। রূপকথার জন্য বড্ড মায়া হচ্ছে। মেয়েটা সকালে খুব কেঁদেছে।
গত রাতেও সারা রাত কেঁদেছে। সারপ্রাইজ যেন খুব দ্রুত ফিরে আসে এটা নিয়েও করুণ আবদার করেছে, নয়তো তার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবে। সারফরাজ সুফিয়ানের কাছে অনুরোধ করেছিল যাতে রূপকথাকে তার সঙ্গে যেতে দেয়। সুফিয়ান শুধু বলেছিল, ভিসা প্রসেসিং করার জন্য একটা সময় দরকার। তুই আমাকে আগে বললে আমি ঠিক ভেবে দেখতাম। সুফিয়ানের কথা যৌক্তিক, দোষ সারফরাজেরই। তার মাথায় কেন এই বুদ্ধি আগে এলো না? সারফরাজের খুব কষ্ট হচ্ছে রূপকথাকে ফেলে আসতে। না জানি মেয়েটা কি করেছে। ব্যথায় জর্জরিত শ্বাস ছুঁড়ে শক্ত চোখে মুখে সামনে পা বাড়ালো সারফরাজ। এমন সময় কেউ ডাকলো। দাঁড়া সারফরাজ। পেছন ফিরতেই কমিশনার আর রূপকথাকে দেখা গেল। সারফরাজ কপাল কুঁচকে অবাক হয়ে দাঁড়িয়ে রইল অবস্থা বোঝার জন্য। নিজের কার্ড শো করে রূপকথার ভিসা পাসপোর্টে দেখিয়ে সারফরাজের সামনে এসে দাঁড়ালেন সুফিয়ান চৌধুরী। এরপর বললেন, আমার নিজের চাইতেও তোকে বেশি বিশ্বাস করে আমি। নিয়ে যা ওকে, সামনে রাখিস আর তাড়াতাড়ি ফিরে আসিস। মেয়েটাকে ছাড়া কখনো আলাদা থাকেনি। সুফিয়ানের বেদনাত্মক মুখে পানে সারফরাজ শোধালো, জামাই হিসেবে মানলেন তবে? না মেনে উপায় কই, চাবি তো তোর হাতে। সারফরাজ ফিক করে হাসলো। এরপর চোখ টিপে কানে কানে বলল, আপনার মেয়ে আমার মধ্যে কি পেয়েছে বলুন তো, ছাড়তেই চায় না। আমি কি জানি। রূপকথার হাত চেপে ধরে সারফরাজ লম্বা শ্বাস টানলো। এরপর বলল, আসছি, খুব শীঘ্রই আপনি নানা হবেন। বলেই দুষ্টু হেসে সামনে পা বাড়ালো। সুফিয়ান ধমকে বলে উঠলেন, এইসব যদি ভুলে করেছিস তবে তোকে খুন করবো আমি, হত ছাড়া। প্রায় 28 ঘন্টা ক্লান্তিকর দীর্ঘ জার্নির পর সারফরাজের বাড়ির সামনে এসে দাঁড়ায় রূপকথা। সারফরাজের রূপকথা যখন গাড়ি থেকে নেমে মাটিতে পা রাখে তখন কেবল ভোরের সূচনা। ক্লান্ত চোখে রূপকথা চারিপাশে একবার নজর বোলায়। পাহাড় আর শৈলশ্রেণীর বুকে জড়িয়ে রাখা সিয়েরা ফরেস্টের ভোরের সূচনা নগ্ন রূপকথার কাছে মনে হলো কোনো অদৃশ্য শিল্প ধূসর ক্যানভাসের আলোর তরিতে প্রথম ঝলক টেনে দিচ্ছে। সূর্যের অতি সূক্ষ্ম সোনালি রেখা দূরের পাইন চূড়াইগুলোকে ছুঁয়ে ঝিকিমিকি করছে, আর গাঢ় ছায়ার আলো লুকোচুরিতে বনের গভীরে জন্ম নিচ্ছে এক রহস্যময় আলো আধারির খেলা। শেষ রাতে ঠান্ডা হাওয়ায় জমে থাকা শিশির পাতার ডগা থেকে টুপটাপ ঝরে পড়ছে। নরম শব্দ, টুপটাপ ছন্দ, অদূরে পাহাড়ি ঝর্ণার ক্ষীণ গর্জন, কাছেই মরিচার রঙা কাঠঠোকরা একটা ঠকঠক আওয়াজ, আর মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া বাজ পাখির ডানায় ফাঁকায় শস্য শব্দ, সব মিলে একটা গোপন সুর রচনা করছেন এই ভোর। রূপকথার মনে হলো এই সুরের ভেতরেই জেগে ওঠে সিয়েরের সুবিশাল নিশ্ছিদ্র নিস্তব্ধতা, যেন বনে একটা প্রাচীন দ্বারক্ষক। তারা ফিসফিস করে রূপকথার কানের কাছে বলছে, আজ থেকে নতুন এক গল্প শুরু হোক। নিঃসঙ্গ গম্ভীর বেদনায় জীর্ণ হওয়া এক অসাধারণ মানবের ভালোবাসার গল্প। ভোরের রূপে মুগ্ধ হয়ে রূপকথা আরেকটু সামনে এগিয়ে দাঁড়ায়। প্রকৃতি অপারের সৌন্দর্যে নিজের চোখ বুজে লম্বা শ্বাস টানে। মাটির গায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেকোরিয়া আর সুগার পাইনের গন্ধে মৃদু কুয়াশার সঙ্গে মিশে শ্বাসের মধ্যে ঢুকে পড়েছে। আকাশ এখনো হালকা রক্তিম, গভীর বেগুনি থেকে ধীরে ধীরে আর্যকে লাজুক গোলাপির, তারপর নিস্তব্ধ কমলা রঙের রূপ নিচ্ছে। এই আলো প্রথমে স্পর্শ করেছে উঁচু পাইন গাছের চূড়ায় কাঁপা কাঁপা ডগাগুলো, তারপর গড়িয়ে নামছে পাথরের ঢাল বেয়ে, ফার্নের পাতায় আর বুনো জুঁয়ের সাদায়, শেষমেশ মাটির ওপর এক অনিন্দ মোহজালের ন্যায়। সূর্য এখনো পুরোপুরি ওঠেনি, তবুও পূর্ব দিগন্তে লাল কমলা আলো ছড়িয়ে পড়েছে, আর সেই আলো ভেদ করে দেখা যাচ্ছে সামনের সারফরাজের বাড়ি। দুতলা বিশিষ্ট কাঠ আর কাচের নির্মিত এক নিঃশব্দ বিশালতার সাম্রাজ্য, যেটা দেখতে যতটা সুন্দর কিন্তু তার ভেতরে বেশি একাকী প্রাণহীন। গাড়ির ভেতর থেকে রূপকথার লাগেজ নামিয়ে ঘন কুয়াশা ভেদ করে এগিয়ে এলো সারফরাজ। প্রচণ্ড শীতে দাঁতের কপাটে কপাটে বাড়ি খাচ্ছে, কিন্তু রূপকথা নির্বিকার। সারফরাজ দ্রুত পায়ে রূপকথার সামনে দাঁড়িয়ে নিজের গায়ের কালো লেদার জ্যাকেট রূপকথার গায়ে জড়িয়ে কাপা কণ্ঠস্বরে বলে উঠল, এই হাড্ডিগুলোতে শীত লাগে না?
সারফরাজের আকস্মিক গলায় সম্বিত ফিরে পেল রূপকথা। সে চকচকে উজ্জ্বল চোখে সারফরাজের পানে তাকালো, এরপর চপল গলায় বলল, এমন রাজপ্রাসাদ তুল্য সুন্দর ফরেস্ট হাউসে থাকো তুমি? আমি তো ভাবতেই পারিনি তোমার বাড়ি এত মোহনীয় আর অপার সৌন্দর্যে আবৃত। রূপকথার উত্তেজিত কথায় সারফরাজ অল্প হাসল, এরপর এক ঝটকায় নিজের কোলে তুলে নিল রূপকথাকে। লুইস আর ইয়ংকে ইশারা করতেই দুজনেই দুপাশ থেকে সদর দরজা মেলে ধরল। বাড়ির ভেতরে প্রবেশের আগেই সারফরাজ ফিসফিস করে বলে উঠল, প্রথমবারের মতো এই সিয়েরা ফরেস্ট, এই বাড়ি সত্যি করে ঘুম থেকে জাগলো। স্বাগতম মাই সুইট ম্যাডনেস, তোমাকে স্বাগতম, তবে আমার বাড়িতে নয়, আমার হৃদয়ে। কজ ইউ আর নট জাস্ট দ্য কুইন অফ মাই কিংডম, ইউ আর দ্য কুইন অফ মাই হার্টস এম্পায়ার টু। সারফরাজের আবেশিত কথায় রূপকথার কিছু বলতে পারে না। সে শুধু সারফরাজের নীল চোখ জোড়ার নজর স্থির রেখে সারফরাজের গলা জড়িয়ে থাকে। রূপকথাকে নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসাই সারফরাজ, এরপর ফায়ার প্লেসে আগুন জ্বালায়। বিশাল ড্রয়িং রুম, থাই গাছের বাইরে সৌন্দর্য আর সারফরাজের বৃহৎ সাম্রাজ্যে সব মিলিয়ে অবাক থেকে অবাকতর করে তোলে রূপকথাকে। রূপকথাকে বসিয়ে সারফরাজ দৌড়ে চলে যায় দোতলার কক্ষে। ফিরে আসে মিনিট দুয়েকের মধ্যে। লুইস আর ইয়ং লাগেজগুলো নিয়ে ওপরে চলে যায়। সারফরাজ রূপকথার পায়ের সামনে হাঁটু মুড়ে বসে নরম তুলোর স্যান্ডেল পরিয়ে দেয় সযত্নে। স্যান্ডেল জোড়া একদম রূপকথার পায়ের মাপে। উষ্ণ স্যান্ডেল জোড়ার পানে তাকিয়ে রূপকথা শোধায়, এখানে আরো কোনো মেয়ে মানুষ এসেছিল কখনো? সারফরাজ রূপকথার পা চেপে ধরে ঠান্ডা গলায় বলে ওঠে, এই বাড়ির দেয়াল পর্যন্ত কখনো কোনো নারী কণ্ঠ শোনেনি। আজই প্রথম কোনো মেয়ে এই বাড়িতে পা রেখেছে। এই বাড়ি প্রাণহীন রূপকথা। আমি চাই তোমার ছোঁয়ায়, তোমার গলার স্বরে, তোমার হাসিতে এই বাড়িতে প্রাণ আসুক। বলে উঠে দাঁড়ায় সারফরাজ। এরপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো কাঙ্ক্ষিত নম্বর। রিং হতেই ঘুম জড়ানো গলায় ফোন তুলল ওপাশের ব্যক্তি। সারফরাজ তাকে কথা বলার সুযোগ না দিয়ে বাড়ি গলায় নির্দেশ দিল। ডেভিন, ব্রিং অ্যাঞ্জেলো হেয়ার। বলেই কল কাটলো। সারফরাজ কল কাটতেই রূপকথা অবাক গলায় শোধালো, এঞ্জেলোকে? আমার ছেলে। বলেই দুষ্টু হেসে উঠে গেল সারফরাজ। সারফরাজের মুখে ছেলের সম্বোধন শুনে রূপকথার বুক মুচড়ে উঠল। সে সারফরাজকে অনুসরণ করে দৌড়ে ওপরে উঠল। এরপর পেছন থেকে সারফরাজের হাত চেপে ধরে ভয়ত কম্পিত গলায় শোধালো, তুমি বিবাহিত ছিলে? সারফরাজ থমকে দাঁড়িয়ে তপ্ত শ্বাস ফেলে দাঁত চেপে বলে উঠল, গাধি। কিন্তু রূপকথা ছাড়ার পাত্রী নয়। অগত্যা সারফরাজ অল্প করে বলল। এলেই দেখবে। এরপর রূপকথাকে টেনে নিজের সামনে এনে এলোমেলো চুলগুলো ঠিক করে গালে হাত বুলিয়ে বলে উঠল, ব্রেকফাস্ট সেরে ঘুমাও রূপকথা, অনেক লম্বা জার্নি হয়েছে। ঠিকঠাক রেস্ট না নিলে অসুস্থ হয়ে পড়বে তুমি। বলেই রূপকথার কক্ষের দরজার সামনে রূপকথাকে এনে হাত নির্দেশ করলো সারফরাজ। রূপকথা বৃহৎ কক্ষের প্রতিটি কোণায় নজর বড়ালো, এরপর বিস্মিত নজরে বলল, এটা আমার গেস্ট রুম? সারফরাজ মাথা ঝাঁকিয়ে শীতল গলায় বলল, মেয়েলি প্রয়োজনীয় সব পাবে ভেতরে। যদি আরো আগে জানতাম তুমি আসবে, তবে সবকিছু আরো গোছালো থাকতো। 24 ঘন্টায় মানুষ মারফত যা পেয়েছেও অতটুকুই করেছি। কিন্তু তুমি টেনশন নিও না, আমি তোমার ঘর আজ রানীর ন্যায় সাজিয়ে দেব। তুমি আমার মেহমান নও রূপকথা, তুমি আমার রানী সাহেবা, আর আমি নিতান্ত ছোট নগণ্য এক ভৃত্য তোমার। বুকে এক হাত রেখে আরেক হাতে ঘরের নির্দেশ করে মাথা নোয়ালো সারফরাজ। রূপকথা ধীর ছোট পায়ের কক্ষে প্রবেশ করলো। কক্ষের এক পাশে ছোট একটা বিছানা পাতা, পাশে একটা বেডসাইড টেবিল, তার উপর একটা টেবিল ল্যাম্প, অপর পাশে কাঠের নান্দনিক ড্রেসিং টেবিল, বিশাল ইন্টেরিয়াল মডেল উডেন কার্ডবোর্ড, প্রতিটি তাক ভর্তি মেয়েলি পোশাক, বিভিন্ন কসমেটিক্স, জুতা আর স্টাইলিশ দামি দামি ব্যাগের সমাহার। ঘরের প্রতিটি কোণায় আভিজাত্যের ছাপ। ব্যালকনি ভর্তি ইনডোর লতানো ঝোলানো নানান গাছগাছালি। এক মুহূর্তে থমকে দাঁড়ালো রূপকথা। সবকিছু তার কাছে স্বপ্নের মতো লাগছে। শ্বাস টেনে রূপকথা ধপ করে নরম বিছানায় চিত হয়ে পড়ে ভাবতে লাগলো। সারফরাজ কত বড় লোক! এরপর আবার উঠে বসলো।
রূপকথার কক্ষ থেকে সিয়েরা ফরেস্টের উঁচু চূড়া আর তা থেকে গড়িয়ে পড়া ঝর্ণা দেখা যাচ্ছে। রূপকথা দৌড়ে ব্যালকনিতে এলো। এরপর নয়নাভিরাম সেই সৌন্দর্য উপভোগ করে বলে উঠল, মনে হচ্ছে খুব শীঘ্রই সারফরাজ বেটাকে বিয়ে করে এখানে এসে স্থান পোক্ত করতে হবে, নয়তো এমন দৃশ্য না দেখে থাকবো কি করে। রূপকথা স্থির দৃষ্টিতে উপভোগ করতে লাগলো ঝর্ণার সৌন্দর্য। এমন সময় কুকুরের ঘেউ ঘেউ স্বর পাওয়া গেল। কুকুরের শব্দে রূপকথার কান সজাগ হলো। সেই শব্দ অনুসরণ করে বাইরে বেরিয়ে এলো। এরপর সিঁড়ি ধরে নিচে এসেই দেখতে পেল সারফরাজের কোলে ছোট্ট একটা কুকুর, যেন দীর্ঘদিন বাদে তার আপন কাউকে পেয়ে ভালোবাসায় গদগদ হয়েছে। রূপকথার দ্রুত পায়ে সারফরাজের সামনে দাঁড়ালো। সারফরাজ অ্যাঞ্জেলোকে আদর করতে ব্যস্ত, চোখ বুজে অ্যাঞ্জেলোর সেই আদর উপভোগ করছে। এমন সময় রূপকথার ঘ্রাণে চোখ মেলে তাকায় অ্যাঞ্জেলো, আর অমনি কর্কশ গলায় ঘেউ ঘেউ ডেকে ওঠে। পারলে সারফরাজের কোল থেকে নেমে রূপকথাকে কামড়ে ধরে। অ্যাঞ্জেলোর এমন আচরণে রূপকথা ঘাবড়ে গিয়ে সারফরাজের পেছনে দাঁড়িয়ে সারফরাজের শার্ট খামচে ধরে। সারফরাজ অ্যাঞ্জেলোকে শান্ত করতে করতে বলে ওঠে, Shh, Angelo, don't shout. She is our queen. She deserves respect, not barking. অবশ প্রাণী মালিকের কথা কি বুঝলো কে জানে। সে তৎক্ষণাৎই ঘেউ ঘেউ থামে মাথা নত করে সারফরাজের বুকে মিশে রইল। নাদুস নদুস লোমশ ছোট্ট কুকুরটাকে ছুঁয়ে আদর করার ইচ্ছে জাগলো রূপকথার। সারফরাজ বোধহয় তা খেয়াল করলো। ঠোঁটের কোণে হাসি রেখা টেনে ধরে রূপকথাকে শোধালো। কোলে নেবে? হুম। সারফরাজ সযত্নে রূপকথার হাতে তালু দিল অ্যাঞ্জেলোকে। রূপকথার আলতো হাতে ধরে তাকে আদর করলো। এরপর শোধালো, ওকে দেশে নিয়ে যাওনি কেন? হুট করে গিয়েছিলাম প্রস্তুতি ছাড়া, আর ওসব ওয়েদারে নিজেকে স্যুট করতে পারে না, অসুস্থ হয়ে যায়, এজন্য নিতে পারিনি। রূপকথা অ্যাঞ্জেলোর মাথায় হাত বোলাতে বোলাতে শোধালো। ওকে কে দেখেছে এই কয়েক মাস? সারফরাজ তাচ্ছিল্য হাসলো এই প্রশ্নে। এরপর হাঁটু ভর দিয়ে ঝুঁকে রূপকথার মুখের সামনে এসে ফিসফিস করে বলে উঠল, টাকার বিনিময়ে কাঠের পুতুল নাচে রূপকথা, শুধু কুকুর নয়, সিয়েরা ফরেস্টের অজগর পাহারা দিতে বললেও তারা দেবে। অজগরের নাম শুনে বুক কেঁপে উঠল রূপকথার। সে ফাঁকা ঢোক গেলে ভয়ত কণ্ঠে শোধালো। এখানে অজগর আছে? সারফরাজ সিরিয়াস ভঙ্গিতে বলল, শুধু অজগর নয় রূপকথা, তার চাইতেও ভয়ানক প্রাণী আছে, আস্তে আস্তে সব দেখবে। রূপকথা চট করে বলে উঠল, না না, আমি এসব দেখতে চাই না। তা কি করে হয়? জঙ্গলে বাস করবে অথচ পশু পাখি দেখবে না? ওদের সাথে মিলেমিশেই তো তোমাকে থাকতে হবে রূপকথা। এরপর ভয়ে রূপকথার গলা শুকে উঠল। সে বয়ে পড়েছে এসব ভয়ানক অরণ্যে ভয়ানক সব প্রাণীর বসবাস। ঘরের আনাচে কানাচে কোথায় কোনো সাপ ফোকর লুকিয়ে আছে কে জানে। যদি ঘুমের ঘরে কোনো বিষাক্ত সাপ এসে কামড় দেয় তখন। সারফরাজের বাড়ির ভ্রমণে অ্যাডভেঞ্চার অনুভূতির মুহূর্তেই ভয়ে রূপ নিল রূপকথা। তার মুখের রং পাল্টে গেল। সারফরাজ তো খেয়াল করে শোধালো, ভয় পাচ্ছ? রূপকথা মাথা ঝাঁকালো। সারফরাজ অবাক গলায় বলল, কেন? যদি ঘরে কোনো বিষাক্ত প্রাণী ঢুকে যায় আর আমায় কামড়ে দেয়? রূপকথা বোকা কথায় ফিক করে হেসে দিল সারফরাজ। এরপর ঠান্ডা গলায় বলল, আমার হুকুম ছাড়া এই বাড়িতে বাইরে হাওয়া পর্যন্ত প্রবেশ করে না রূপকথা। এখানে শুধু আমার রাজত্ব চলে, আর কারণ না। এই অরণ্যের প্রতিটা প্রাণী জানে তাদের রাজা কতটা নির্দয় আর নৃশংস। নিশ্চয়ই তারা সেই নিষ্ঠুর রাজার রানীকে বিরক্ত করার দুঃসাহস দেখাবে না। সারফরাজের কথাগুলো কেমন ভয়ানক ঠেকল রূপকথার কাছে। রূপকথা পলকহীন তাকিয়ে সারফরাজের কঠিন মুখটা দেখল। দ্বিতীয় কোনো প্রশ্ন করবার আগে সারফরাজ ভারী গলায় আদেশ করল, ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসো, খাবার দিচ্ছি। আর দাঁড়ালো না সারফরাজ। হনহন করে নিজের ঘরে চলে গেল। সারফরাজের আভিজাত্য ভরা চলন গভীর চোখে খেয়াল করলো রূপকথা। প্রতিটি পায়ের স্পর্শে সিঁড়ির ধাপগুলো পর্যন্ত যেন কেঁপে উঠেছে। চলে কাঠিন্য আর চোখের স্থির তীক্ষ্ণ দৃষ্টিই বলে দিচ্ছে মানুষটা 8-10টা সাধারণ পুরুষের মতো নয়। সে সকলের থেকে আলাদা। যে ভালোবাসার মানুষ ব্যতীত সকলের জন্য হিংস্র ভয়ানক। অল্প কিছু খাবার খেয়ে নিজ কক্ষে এসে কম্ফর্টার জড়িয়ে আরাম করে শুয়ে গেল রূপকথা। হঠাৎ বাবা মায়ের কথা মনে পড়তেই আবার উঠে বসলো। নিশ্চয়ই তারা চিন্তা করছে, একবার কল করা প্রয়োজন।
নিজের চার্জহীন ফোনটা ঝটপট ব্যাগ থেকে বের করলো রূপকথা। এরপর সেটা চার্জে লাগিয়ে ছুটল সারফরাজের কক্ষে। লম্বা জার্নি, কয়েকদিনের টানা পরিশ্রম আর নির্ঘুম রাত দিন কাটানোর কারণে শোয়া মাত্রই তন্দ্রায় এসে ভর করলো সারফরাজের চোখে। সে মাথার নিচে এক হাত আর বুকে আর এক হাতে রেখে চোখ বুঝল। রূপকথা যখন সারফরাজের কক্ষে এলো তখন দেখতে পেল সারফরাজ ঘুমাচ্ছে। রূপকথা তাকে ডেকে বিরক্ত করতে চাইল না। চুপে চুপে নিঃশব্দে সে সারফরাজের বিছানার সামনে এসে দাঁড়ালো। আশেপাশে নজর বুলিয়ে বালিশের কাছটার সারফরাজের ফোন নজর এলো। ঠোঁটে ঠোঁট টিপে হালকা ঝুঁকে ফোন পানে হাত বাড়ালো রূপকথা। মুহূর্তেই শিকারী জন্তুর ন্যায় রূপকথার হাত চেপে ধরে বালিশের তলা থেকে গান বের করে রূপকথার কপালে তাক করলো সারফরাজ। সেই সাথে তীক্ষ্ণ কাটকাট ভয়ঙ্কর দৃষ্টি পাতল রূপকথার চোখে। সারফরাজের এহেন কাণ্ডে ভয়ে কেঁদে দেবার জোগাড় হলো রূপকথার। সারফরাজের মস্তিষ্ক সজাগ হতেই গান ফেলে রূপকথাকে বুকে চেপে স্বস্তির শ্বাস টানলো। এরপর ঘুমো ঘুমো স্বরে বলে উঠল। ডাকলে না কেন? রূপকথা ভয় মিশ্রিত গলায় বলল। ঘুমোছিলে তো, তাই। সারফরাজ লম্বা শ্বাস টেনে রূপকথার কপালে চুমু আঁকলো। এরপর বলল। কিছু লাগবে? রূপকথা ধীর গলায় বলল। বাড়িতে কল করব। সারফরাজ চোখ বুজে রূপকথাকে আরেকটু শক্ত করে চেপে ধরে বলল। ওয়াইফাই কানেক্ট করে নাও, পাসওয়ার্ডের জায়গায় তোমার নাম দিলেই হয়ে যাবে। রূপকথা সারফরাজের থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে উঠল। ঠিক আছে, ঘুমাও, আমি আসছি। সারফরাজ শুনল না তা। রূপকথাকে আরো শক্ত করে টেনে ধরে নিজের বাহুতে আবদ্ধ করলো। এরপর পাশে শুয়ে গায়ে কমফোর্টার দিয়ে পেঁচিয়ে ধরল। রূপকথার গলার ভাঁজে মুখ ডুবিয়ে সারফরাজ বলে উঠল। আমি অনেক ক্লান্ত পরিশ্রান্ত, রূপকথা প্লিজ একটু ঘুমাতে দাও, প্রচুর ঘুম পাচ্ছে। রূপকথা নড়ল না। সারফরাজের প্রশস্ত বাহুতে ঘাপটি মেরে রইল। সারফরাজ অল্প হেসে উত্তর করল। গুড গার্ল। এরপর নিশ্চিন্তে গভীর ঘুমে তলিয়ে গেল। রূপকথার যখন ঘুম ভাঙল তখন আশেপাশে কোথাও সারফরাজকে দেখা গেল না। তন্দ্রা ভাব কাটিয়ে ফ্রেশ ঘুম দিয়ে উঠে বসলো রূপকথা। খিদে পেটে জ্বলে যাচ্ছে। প্লেট ভর্তি ডাল, লেবু আর ঝাল ঝাল আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। সকালে অল্প স্প্যাগেটি আর স্যান্ডউইচ পেটের তলানিতে কখন বিলীন হয়েছে তার হিসেব আছে নাকি? বিছানা থেকে নেমে উঠে দাঁড়ালো রূপকথা। গায়ে এখনো দুদিনের আগের পোশাক, চেঞ্জ করার প্রয়োজন। ক্লান্ত পায়ে নিজের রুমে এলো রূপকথা। এরপর ঝটপট লাগেজ থেকে কাপড় বের করে কাচের দরজা ঠেলে ওয়াশরুমে ঢুকলো। প্রকৃতির সান্নিধ্যে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে স্নান সেরে মাথায় তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এলো রূপকথা। এরপর ড্রেসিং ক্যাবিনেটের সামনে দাঁড়িয়ে টুলের বসে চুল মুছে হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিল। এরপর মুখে হালকা পাতলা ক্রিম প্রসাধনী মেখে চুলগুলো কাঁধের দুপাশে ফেলে হাতে ঘষতে ঘষতে বেরিয়ে এলো ড্রয়িং রুমে। এসে দেখতে পেল ওপেন কিচেনে আধঘাট বেঁধে গায়ে কিচেন অ্যাপ্রন জড়িয়ে পারদর্শী শেফের ন্যায় কিছু রান্না করছে সারফরাজ। হাত মুখের এক্সপ্রেশনে মনে হচ্ছে রাঁধুনির হাত বড্ড পাকা। দ্রুত পা চালিয়ে কিচেনের সাথে লাগোয়া উঁচু চেয়ার টেবিলটায় বসলো রূপকথা। এরপর ছোট বাচ্চার ন্যায় ঠোঁট উল্টে বলে উঠল। খিদে পেয়েছে, খাবার দাও। রূপকথার গলায় সামনে তাকালো সারফরাজ। লম্বা ঘুমের কারণে মেয়েটির চোখ মুখ ফুলে আছে, দেখতে গুলুমুলু লাগছে। রূপকথার স্নিগ্ধ সৌন্দর্যের লক্ষ্য চ্যুত হলো সারফরাজ। মুহূর্তেই উত্তপ্ত তেল এসে লাগলো হাতে। ছিটকে দাঁড়িয়ে হাতে ঝেড়ে মৃদু আর্তনাদ করে উঠল সারফরাজ। হুড়মুড়িয়ে টেবিল থেকে নেমে দৌড়ে গেল রূপকথা। চুলা বন্ধ করে সারফরাজের হাত বেসিনের কলে লাগিয়ে পানি ছেড়ে দিল। এরপর ব্যস্ত গলায় বলল। একটু সাবধানে কাজ করবে না? ইস, কতখানি পুড়ে গেল। সারফরাজ ঘোর লাগা গলায় বলে উঠল। এমন সৌন্দর্য দর্শনে আমি প্রতিদিন নিজেকে পোড়াতে চাই রূপকথা। এই সৌন্দর্য আমার পাপের দেয়াল ধসে দেয় একটু একটু করে। পাপী পুরুষ থেকে আমি হই সাধু পুরুষ। পুড়ে পুড়ে যদি পাপ মুক্ত হওয়া যায় তবে ক্ষতি কোথায়? পায়ের উপর পা তুলে নিজের থ্রোন চেয়ারে রাজকীয় ভঙ্গিতে বসে আছে সারফরাজ। কুলে তার মাস ছয়েকের ছেলে বসে আঙুল চুষছে। পরম যত্নে ছেলেকে কোলে নিয়ে সামনে বসা গ্যাংদের উদ্দেশ্যে জ্ঞানের বয়ান ছুটছে সারফরাজ।
পাশে আলুথালু রূপকথা, চুলে নয় যেন পাখির বাসা, চোখের নিচে গাদা গাদা কালি, শীর্ণ হাত পা, কঙ্কালে সার দেহ থেকে খুলে পড়ছে গায়ের জামা। করুণ শুকনো মুখখানি দেখে মনে হচ্ছে বাপ ছেলের অত্যাচারে প্রাণ যায় যায় অবস্থা। কয়েক পল গড়াতেই ভঙ্গুর হলো সারফরাজের জ্ঞানের আসর। আগত মানুষজন চলে যেতেই রূপকথাকে কাছে টেনে নিল সারফরাজ। তুলতুলে ফর্সার গোল আলুর মতো দেখতে ছেলেটাকে পটাপট চুমো এঁকে রূপকথার উদ্দেশ্যে সারফরাজ বলে উঠল, আমার এরকম আরো 20-25টা গোল আলু চাই। চলো এখনই প্রসেস শুরু করি, নইলে পরে আবার বেশি দেরি হয়ে যাবে। তাছাড়া তোমার বাপকে একদম ভরসা নেই, বেটা সব জায়গায় এক হাত ঝুঁকিয়ে বসে থাকে। এই না না না, একদম না। আমার মেয়েকে এভাবে চালালে তোকে আমি খুন করে ফেলবো। তোর ছাড়া আমার ছোট বাচ্চাটা তোর এতগুলো বাচ্চা সামলাতে পারবে না, এই আমি বলে দিলাম। রামজাদা, দামরাটা আমার মেয়েকে মারতে ফুসলে নিয়ে গেছে ওইখানে। কথাগুলো চিৎকার করে বলতে বলতে ঘুম থেকে লাফিয়ে উঠল সুফিয়ান চৌধুরী। তার পুরো শরীর ঘেমে জবথব অবস্থা। অসুস্থ রেখা স্বামীর এমন আলুথালু কথা শুনে কোনো মতে নড়ে চড়ে উঠে বসলেন। এরপর টেবিল ল্যাম্পের সুইচ টিপে ঘর আলো করে উদ্বিগ্ন হয়ে শোধালেন, কিসের বাচ্চা? কার বাচ্চা? কাকে খুন করবে তুমি? স্ত্রীর প্রশ্নে চারিপাশে নজর বুলিয়ে সুফিয়ান নিশ্চিত হলেন তিনি স্বপ্ন দেখছিলেন। নিজেকে কোনো মতে ধাতস্থ করে পরনের লুঙ্গি নিয়ে মুখে হাত গলা মুছলেন। এরপর বিড়বিড় করে বলে উঠলেন, বজ্জার ছেলেটার জন্য আমার ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে। কোন ভেলকে বাজেতে পরে মেয়েটাকে যে দিলাম, এখন টেনশনে হাইপার টেনশন হয়ে যাচ্ছে। বিড়বিড় করতে করতে বালিশের তলা থেকে ফোন বার করলেন ভদ্রলোক। ফোনের স্ক্রিনে ট্যাপ করে সময় দেখলেন। ঘড়িতে রাত প্রায় ভোর 4টে। আকস্মিক মস্তিষ্কে হানা দিল ভোর রাতে স্বপ্ন সত্যি হয়। আজ খুবই ভয়ানক স্বপ্নের কথা ভাবতেই গা শিউরে উঠল সুফিয়ান চৌধুরীর। সারফরাজের গতিবিধি তিনি জানেন, এর মতো ভেলকিবাজ বজ্জাত আর দুটো হয় না। সুফিয়ান চৌধুরীর ঘুম ক্লান্তি সব কোথায় যেন পালালো। তিনি কোনো কিছু বিবেচনা না করেই সারফরাজের নম্বরে কল করলেন, কিন্তু রিং না হতেই কেটে গেল। সুফিয়ান এবার উন্মাদ হয়ে উঠলেন। তিনি সারফরাজের মেসেঞ্জারে ঢুকে সারফরাজকে লাইনে পেয়ে সরাসরি ভিডিও কল দিলেন। কিয়ৎক্ষণ রিং বাজতেই রিসিভ হলো ফোন। সারফরাজ ঠোঁটে বাঁকা হেসে জবাব দিল, ইয়ো কমিশনার সাহেব, কি অবস্থা? মেয়ের চিন্তায় ঘুম হচ্ছে না? ডর লাগছে? সুফিয়ান দাঁতে দাঁত পিষে ধমকে উঠল। তোর চামড়া তুলে টুকটুকি বাঁচাবো আমি, শুয়োর কোথাকার। সারফরাজ অবাক হওয়ার ভান ধরে বড় বড় চোখ করে বলে উঠল, হেই যা, আমি আবার কি করলাম? আমার উপরে ভয়ে রেগে যাচ্ছেন কেন আপনি শ্বশুর আব্বা? আর এত রাতে না ঘুমিয়ে ফোন করেছেন কোনো দরকারে? খারাপ স্বপ্ন দেখেছেন বুঝি? সুফিয়ান চিরবিরিয়ে ওঠা রাগ কন্ট্রোল করে বলে উঠলেন, আমার মেয়ে কোথায়? কি করেছিস আমার মেয়ের সাথে? শিগগিরই আমার মেয়েকে ফোন দে। তোর থোবরা দেখতে মোটো ইচ্ছে করছে না এত রাতে? সুফিয়ানের কথায় সারফরাজ কিটকিটিয়ে হেসে শোধালো। তা কি দেখলেন, নাতি নাকি নাতনি? সুফিয়ান চাপার গর্জন করে ধমকে বললেন, তোকে আমি জেলে ভরবো শালার বেটা। তুই আমাকে অযথা টেনশন দিচ্ছিস। আমি মরে গেলে খুশি হবি তুই, তাই না? এবার রসিকতা ছাড়ল সারফরাজ। রূপকথাকে ডেকে কাছে এনে বলল, বাড়িতে কল করে জানাওনি? নাও তোমার বাবা ফোন করেছে, কথা বলো। ভিডিও কলে সুফিয়ানকে বিধ্বস্ত অবস্থায় দেখে ঘাবড়ে গেল রূপকথা। সে ব্যতিব্যস্ত হয়ে বলল, তোমাকে এমন লাগছে কেন পাপা? কিছু হয়েছে? আম্মু ঠিক আছে? সুফিয়ান চোখ বুজে নিজের রাগ দমানোর চেষ্টা করলেন। এরপর বলে উঠলেন, বাড়ি ফিরলে চড়িয়ে তোমার সব কটা দাঁত আমি ফেলে দেবো রূপকথা। তোমার জেদের প্রশ্রয় দিতে দিতে আমার আত্মরা হবার জোগাড়। না ঠিকমতো ডিউটি করতে পারছি, না খেতে পারছি, না ঘুমাতে। রূপকথা মাথা নিচু করে ছোট মুখ করে বলল, আসলে লম্বা জার্নি করে এতই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আর ফোন দিতে পারিনি। আই এম সরি। সুফিয়ান হিস করে উত্তর করলেন, তোমার শরীর নিকুচি করে আমি। শোনো, পই পই করে বলে দিচ্ছি, ওই সাংঘাতিক ছোকরার থেকে 20 হাত দূরে দূরে থাকবে, বুঝেছ? বাপকে অনেক জ্বালিয়েছ, এবার একটু শান্তি দাও বাবা। সারফরাজ পাশ থেকেই বলে উঠল, খামোখা দুশ্চিন্তা করছেন আপনি কমিশনার সাহেব। এসব ছাইপাশ চিন্তা ফেলে আরামসে ঘুমান। আপনি এত শিগগিরই নানা হবেন না। সুফিয়ান ধমকে রূপকথাকে শোধালো, দেখেছো কত বড় ব্যয় আর বেয়াদব হয়েছিলে?
রূপকথা বুঝলো সুফিয়ান কোনো দুঃস্বপ্ন দেখে এমন ঘাবড়ে গিয়েছে, তাই আর কথা না বাড়িয়ে বলে উঠল। তুমি টেনশন নিও না, আমি 20 হাত দূরত্ব মেপেই চলবো। আম্মুকে ফোনটা দাও। বলা মাত্রই রেখা ফোন হাতে নিল। রূপকথা রেখাকে কুশলাদি জিজ্ঞেস করে উচ্ছ্বাসিত গলায় বলল, সারফরাজ তো বনের রাজা টারজান আম্মু। শুধু তফাৎ টারজান গাছের ছাল বাগল পরে থাকতো আর গাছে গাছে ঘুরে বেড়াতো পশু পাখিদের সাথে, কিন্তু সারফরাজ দামি কাপড় পরে আর সুবিশাল রাজকীয় প্রাসাদে থাকে। বাড়িটা খুব সুন্দর। তোমাদের ওখানে যখন সন্ধে নামবে তখন আমায় একবার ভিডিও কল করবে। তোমাকে এই মোহনীয় সৌন্দর্য না দেখালে তোমার জীবন বৃথা হয়ে যাবে। মেয়ের উচ্ছ্বাস আর খুশিতে রেখা প্রশস্ত হাসলেন। এরপর বললেন, ঠিক আছে দেব, এখন রাখছি কেমন? রেখার থেকে ফোন কেড়ে নিয়ে সুফিয়ান বললেন। মনে থাকে যেন 20 হাত। সারফরাজ রূপকথা থেকে ফোন নিজের হাতে নিয়ে ঠান্ডা গম্ভীর গলায় বলে উঠল, রূপকথা, আমার কাছে এখনো 6 বছরের সেই ছোট্ট মেয়েটি রয়েছে কমিশনার সাহেব। যেখানে ওকে পবিত্র রাখতে আমি সোভান চৌধুরীর হাভেলিকে মৃত্যুপুরী বানিয়ে দেশ ছাড়া হলাম, সেখানে আমি নিজেই ওকে অপবিত্র করব? এটা আপনার মনে কি করে এলো কমিশনার সাহেব? সুফিয়ান ইতস্তত করে উত্তর করলেন। যেদিন বাপ হবি সেদিন বুঝবি। রাখছি। আর কথা বাড়ালেন না সুফিয়ান চৌধুরী। ফোন কেটে দিয়ে বিছানা ছেড়ে উঠে গেলেন। যাবার আগেই রেখাকে বললেন, তুমি ঘুমাও, আমি মসজিদে নামাজ সেরে জগিং করে বাজার নিয়ে একেবারে বাড়ি ফিরবো। নিজের কক্ষে রকিং চেয়ারে বসে বসে নানাবিধি চিন্তায় বুঁদ হয়ে রয়েছে রুদ্র। রূপকথাকে ফলো করবার জন্য যে ছেলেটাকে মোটা টাকার বিনিময়ে হায়ার করেছিল, বেশ কয়েকদিন ধরে তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছে সে। ইতিমধ্যে ডক্টর সোহানা পুলিশ কেস করে মেন্টাল হসপিটালের ডিরেক্টরকে ধরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, রুদ্ররাজ তাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে, এটা নিয়েও সে রুদ্রের নামে কেস ফাইল করেছে। পুলিশের দোঘা খেয়েই রুদ্ররাজের কুণ্ডলী খোলাসা করেছে ওই ডিরেক্টর। রুদ্ররাজ মায়া চৌধুরীকে নিজের টোপ হিসেবে ব্যবহার করার জন্য ইচ্ছে করেই মেন্টাল সিক করে পাগলা গারদে ফেলে রেখেছে বছরের পর বছর। সারফরাজ সুফিয়ান চৌধুরীর সাহায্য নিয়ে রুদ্রের বিরুদ্ধে বেশ শক্ত কেস করলেন। কোনোভাবে যদি কেউ রুদ্রের হদিশ পায় তবে ওখানেই রুদ্রের সমস্ত খেল খতম। সারফরাজের কঠিন জালের বিস্তার সর্বত্র। সারফরাজ এখন কোথায় আছে এবং তার পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে পারে সে বিষয়েও কিছুটি আঁচ করতে পারছে না রুদ্র। চেয়ারের দোল থামিয়ে স্থির হয়ে বসল রুদ্ররাজ। এরপর উঠে দাঁড়িয়ে বিতৃষ্ণায় লাথি দিয়ে দূরে ছিটকে ফেলল রকিং চেয়ারখানা। রুদ্র এবার মনে মনে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। যেহেতু প্রেমিকা মা কাউকে দিয়েই সারপ্রাইজকে থামানো যাচ্ছে না, তবে সারপ্রাইজকে চিরতরে শেষ করে দেয়াই উত্তম। মাথাও নেই, ব্যথাও নেই। খুব শীঘ্র তোকে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করছি ছোট। এইভাবে তোর পিছিয়ে ছুটে হয়রানি আর হতে ইচ্ছে করছে না। আমি বড্ড ক্লান্ত। বলেই কুৎসিত হাসল রুদ্ররাজ। এমন সময় ভাইব্রেট হলো নিজের ফোনখানা। পকেট থেকে হাতড়ে ফোনটা চোখের সামনে আনতেই ডক্টর জেমসের নামটা জ্বলে উঠল। রুদ্রের বুঝতে বাকি রইল না হসপিটাল থেকে ফোন এসেছে। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে কানে তুলতেই ডক্টর জেমস উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, Your mother left the hospital without informing anyone, doctor. ডক্টর জেমসের কথায় রুদ্রের ফর্সা কপালে চিকন ভাঁজ পড়ল। অধিক ক্রোধে আর হতাশার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। ফুলে উঠল কপাল আর ঘাড়ের শিরা। চেপে এলো দাঁতের কপাটে, জ্বলে উঠল গাঢ় নীল চোখ দুটো। নিজের গুছিয়ে রাখা প্ল্যান মুহূর্তেই যেন বালির বাঁধের ন্যায় গুড়িয়ে গেল। রুদ্র নিজেকে সংযত করতে না পেরে চিৎকার করে বলে উঠল, Find her within 24 hours by any means necessary. Otherwise, I'll file a case against your hospital. বলে হাতের মুঠোফোন ছুঁড়ে মারল রুদ্র। অবলা জড়বস্তু শক্ত টাইসের আঘাতে ভেঙে গুঁড়ো গুঁড়ো হলো। ধাপ করে মাটিতে বসে নিজের চুল খামচে ধরে রুদ্র হিংস্র কণ্ঠে বলে উঠল, তোকে আমি ছাড়বো না সারফরাজ। খুব শীঘ্রই তোর জন্য পরপরের টিকিট কাটবো আমি। কঠিন থেকে কঠিনতম কষ্টে মারবো আমি তোকে, যেভাবে তোর বাবা আমার সামনে আমার বাবাকে মেরেছিল। অ্যাঞ্জেলোকে কোলে নিয়ে বসে আছে সারফরাজ। সামনে ড্যাবিন হাতের নোট ট্যাপে কিছু দেখছে। বিদেশি এই পুরুষের হ্যাজেল গম্ভীর তীক্ষ্ণ চোখ দুটিতে চতুরতার খেলা। কিছু সময় গড়াতেই হাতের ট্যাপখানা সারফরাজের দিকে এগিয়ে ড্যাভিন বলে উঠল, দিস হসপিটাল। সারফরাজ ট্যাপখানা হাতে নিয়ে জুম করে দেখল। এরপর আদেশ দিল,
লাশের উপর লাশ পড়লেও আমার মাকে কোনো প্রকার চোট পৌঁছানো ছাড়া আমার হাতে চাই আমি, ডেভিন। এই মুহূর্তে কোনো এক্সকিউজ শুনতে চাই না। যাও, নিজের নিষ্ঠুরতার প্রমাণ দাও। ডেভিন মাথা নাড়ালো। সে সারফরাজের আজ্ঞা পালনে সদা প্রস্তুত। উঠে দাঁড়ালো ডেভিন। এরপর বাইরে যাবার জন্য পা বাড়ালো। হঠাৎ কিছু মনে পড়লো তার। সে মাথা নত করে বলে উঠল, The drug dealer, Mr. Lonal, has invited you to his house tomorrow night. It is dust engagement party. ভুলেই পকেট থেকে বাদামি রঙের একটা ইনভাইটেশন কার্ড সারফরাজের সামনে এগিয়ে দিল ডেভিন। মিস্টার নোলানের সঙ্গে সারফরাজের সম্পর্ক বেশ গভীর। কোনোভাবেই তাকে আশাহত করতে চায় না সারফরাজ। তাছাড়া রূপকথা বিদেশি কালচারের বিয়ে শাদী কখনো দেখেনি। যদিও জায়গাটা রূপকথার জন্য কমফোর্টেবল নয়, তবুও সারফরাজের ইচ্ছা পোষণ করলো রূপকথাকে সঙ্গে নিয়েই যাবে। তাই সে মাথা ঝাঁকিয়ে ডেভিনকে বলল, তাকে জানিয়ে দাও কালকের পার্টিতে একজন কুইন উপস্থিত থাকবে। আয়োজন যেন সেভাবেই করা হয়। ডেভিন মাথা ঝাঁকিয়ে বিদায় নিল। ডেভিন চলে যেতেই সারফরাজ রূপকথাকে ডাকলো। সারফরাজের ডাক পেয়ে রূপকথা দৌড়ে এলো। রূপকথার ছোট ছোট হাত দুটো নিজের করপুটে ভরে পরম আদরে কোলে বসালো সারফরাজ। এরবার চলে বিলি কেটে মাথায় চুমু খেয়ে বলল, কাল সন্ধ্যায় আমরা একটা বিয়ে বাড়িতে যাব, তৈরি থেকেও কেমন? রূপকথা সারফরাজের কথা শুনে ঠোঁট উল্টে বলল, কিন্তু আমার তো কোনো জামাই নেই। রূপকথার কথা শুনে কপাল স্লাইড করলো সারফরাজ। এরপর তুচ্ছ আসলো। রূপকথার উল্টানো নিজের ঠোঁটটা চেপে টেনে ধরে বলল, তোমার বিশাল কাবার্ডে 144টা নতুন জামা আছে রূপকথা, আর তাদের সাথে ম্যাচিং জুতা, ব্যাগ, কসমেটিক্স। এরপরও যদি বলো জামা নেই, তবে এক্ষুনি শপিংয়ে চলো আমার সাথে, পুরো শপিং মল কিনে দেবো। রূপকথা অবাক হয়ে শোধালো, কত টাকা তোমার সারফরাজ? সারফরাজ দুষ্টু এসে হাসকি গলায় বলল, যত টাকা হলে তোমার চাইবা মাত্র কোনো জিনিস, না জানা শহর অথবা বিষণ্ণ বিকেলে অনাবিল হাসি আর সুখ কেনা যায় তত। রূপকথা বড় বড় চোখ করে শোধালো, এত টাকা? সারফরাজ মাথা ঝাঁকিয়ে বলল, তোমার জামাইয়ের যেই টাকা আছে সেই টাকা দিয়ে এই ক্যালিফোর্নিয়া ঢেকে দেওয়া যাবে। এখন বুঝেছো কত টাকা? রূপকথা গলা খাকারি দিয়ে সারফরাজের বাইসেপ মাসেল টিপতে টিপতে চকচকে চোখে বলল, আমার একটা খায়েশ হয়েছে। কি খায়েশ? চট করে শোধালো সারফরাজ। রূপকথা ঠোঁট টিপে হাসি রোধ করে বলল, তোমার চাইতে সুন্দর বডিওয়ালা হ্যান্ডসাম ছেলেদের আমার সামনে এনে নাচাবো আর টাকার বান্ডেল ছুড়বো। প্লিজ না করবে না, এটা আমার বহুদিনের স্বপ্ন। শুধু টাকার অভাবে এতদিন আমি করতে পারিনি। সারফরাজ সিরিয়াস ভঙ্গিতে চোখ গরম করে বলল, এসব ফাতরামি করার টাকা নেই আমার কাছে। সারফরাজ প্লিজ। নো। তাহলে তুমি নাচো, তোমার বান্ডেল তোমাকেই ছুড়বো। সারফরাজ বড় বড় চোখ করে ধমক দিতে চাইল রূপকথাকে, কিন্তু রূপকথার কিউট ফেস বানিয়ে বলল, একটু নাচলে কি হয়? সারফরাজ বুঝলো ইচ্ছে করে ন্যাকামি করে এই মেয়েটাকে নাকে দড়ি দিতে চাইছে। এত সহজে ছাগল হয়ে ম্যামা করতে চায় না সারফরাজ। মেয়েদের একবার মাথায় তুললে জীবন শেষ, আজীবন মাথায় কাঁঠাল ভেঙে খাবে। সারফরাজ মনে মনে নানাবিধ ভেবে গড়ল না রূপকথার সৌন্দর্য আর মিষ্টি কথায়। সে উঠে দাঁড়ালো নিজের কাজে যাবার জন্য, কিন্তু রূপকথা নিজের জেদে বহাল রইল। সেই সাথে সারফরাজকে সরাসরি হুমকি দিল, যদি না নেচেছ তবে আমি ছোট ছোট হাফ প্যান্ট পরে ডেভিন, ইয়াং আর লুইসের সামনে দিয়ে ঘুরে বেড়াবো। সারফরাজ বাঁকা হাসলো। এরপর বলল, তুমি ন্যাংটা হয়ে ঘুরলেও ওরা মাথা তুলে তাকিয়ে দেখবে না তোমায়। যাও, নিজের ঘরে যাও, আর মাথা থেকে এসব আজগুবি চিন্তা ভাবনা ঝেড়ে ফেলো। এমনি এমনি তোমার বাপকে দেখতে পারি না। ঠিক সময়ে ঠিক ভিটামিন আর পুষ্টিকর খাবার দিলে এমন মাথা মোটা গাধি হতে না। ইস, কি যে বিপদে পড়েছি, পস্তাতে পস্তাতে জীবন শেষ। রূপকথা দৌড়ে উঠে এসে সারফরাজকে খামচে ধরতে চাইল, তাকে গাধি বলার অপরাধে। কিন্তু পেছন ফিরে খপ করে রূপকথার দুই হাত শক্ত করে চেপে ধরে সারফরাজ রূপকথার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে কিছু বলল, যা শুনে রূপকথা লজ্জায় রাঙা হলো। ঠোঁটের কোণে খেলে গেল লাজের রক্তিম হাসি। সেই ঠোঁটের কোণে চুমু খেয়ে সারফরাজ বলল, এমন লাজ রাঙাও ধরে মনন হয় আমার। প্লিজ আর মেরো না, 20 হাত দূরত্ব বজায় রেখেই চলো প্লিজ, না তো নিজের ভার্জিনিটি হারাবো আমি। আর যদি এর পরেও এভাবে আশেপাশে ঘুরু ঘুরু করতে দেখি, তবে ঠাঁটিয়ে চড় মেরে গাল ফাটিয়ে দেব। রূপকথা প্রতিবাদ করে বলে উঠল, আমি কখনোই ঘুরঘুর করি না তোমার আশেপাশে, তুমি নিজেই আসো। সারফরাজ কাতর চোখে হম্বিতম্বি করে বলল,
ওই দেখো, সুন্দর ঠোঁটজোড়া নাড়িয়ে আবার কথা বলে। আর একটাও যদি কথা বলেছো মেয়ে, তাহলে কিন্তু তোমার বাপের স্বপ্ন সত্যি করে ছাড়বো। কি স্বপ্ন? ঝাঁঝালো গলায় শোধালো রূপকথা। সারপ্রাইজ মোটা গলায় উত্তর করলো, হালি হালি পুনা উৎপাদনের স্বপ্ন। বিশাল কাবাডের পাল্লা খুলে নির্বোধ মানুষের ন্যায় দাঁড়িয়ে আছে রূপকথা। কাবাড ভর্তি আধুনিক রুচিশীল পোশাক, জুতো, ব্যাগ, সাজসজ্জার সরঞ্জাম, একটার চেয়ে আরেকটা চোখ ধাঁধানো। জিনিসগুলো সারপ্রাইজ কেনেনি, কিনেছে অন্যজন। কিন্তু যে কিনেছে তার রুচির প্রশংসা করলেও কম হয়ে যাবে। আপাতত কে কিনেছে না কিনেছে সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে এঙ্গেজমেন্ট পার্টিতে কি পরে যাবে সেটা নিয়েই ফোকাস করলো রূপকথা। আরও মিনিট 20 দাঁড়িয়ে থেকেও একটা ড্রেস সিলেক্ট করতে পারল না সে। যদিও এতে রূপকথার দোষ ধরাই আছে, মেয়ে মানুষের বৈশিষ্ট্যই তো এই। রূপকথা কিছুক্ষণ কাচুমাচু করে মাথা চরকালো, আঙুলের নখও কাটলো দাঁত দিয়ে, কিন্তু মস্তিষ্ক সিউরিটি দিতে পারল না নির্দিষ্ট পোশাকে। সারপ্রাইজ লম্বা শাওয়ার নিয়ে কোমরে একটা সাদা বড় টাওয়াল পেঁচিয়ে ছোট টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে রূপকথার কক্ষের সামনে এসে দাঁড়ালো। এরপর দরজার পাল্লায় সামান্য ফাঁক করে দেখলো রূপকথা আহম্মকের ন্যায় স্থির দাঁড়িয়ে জামা গুনছে। সারপ্রাইজ কপাল কুঁচকে মুখে বিরক্তিকর চসূচক শব্দ উচ্চারণ করে এগিয়ে এলো রূপকথার পিছে। এরপর ভারী গলায় বলল, মেয়ে মানুষের সমস্যা এটা। এদের কি থেকে কি ভালো লাগে তারা নিজেই জানে না। তোমাকে দোষ দিয়ে লাভ নেই, দোষ তোমার প্রজাতির। সারপ্রাইজের আকস্মিক গলায় হকচকে উঠল রূপকথা। সারপ্রাইজের করা অপমানটা বেশ লাগলো তার। প্রচন্ড রাগ উঠে গেল সারপ্রাইজের উপর তার। রূপকথার প্রথমে মনে হয়েছিল মানুষটা হাজবেন্ড ম্যাটেরিয়াল, কিন্তু দিনে দিনে সেই ভুল ধারণা পাল্টাচ্ছে। আজ তো এক শয়তান ম্যাটেরিয়াল। রূপকথা চোখ গরম করে দাঁত চেপে সারপ্রাইজের সামনে ঘুরে ঝাঁঝালো গলায় শোধালো, তুমি কোথাকার সভ্য প্রজাতি? সেই তো টাওয়াল পরে নাভি বের করে আধা উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছ। সারপ্রাইজ পাত্তা দিল না রূপকথার মেজাজে। সে একটা ল্যাভেন্ডার রঙের পার্টি গাউন রূপকথার হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল, এটা পরে নাও, দেখতে ভালো লাগবে, সবার চাইতে আলাদা লাগবে। যদি লাল পরো তাহলে বউ বউ লাগবে। তখন দেখা গেল পার্টি সেন্টার বাদ দিয়ে হানিমুনে চলে গেলাম। সাদা পড়লেও বিপদ। আসলে বিপদ সব দিকেই। মিঙ্গেল ব্যাচেলরদের আপদ বিপদের শেষ নেই। ওসব অন্য আরেকদিন বুঝিয়ে বলবো। আপাতত রেডি হও, সময় কম, নয়তো তোমাকে ফেলেই চলে যাব আমরা সবাই। রূপকথা কপাল কুঁচকে মুখ ভার করে ফট করে উত্তর করলো, তাহলে চলেই যাও, আমি যাব না তোমার মতো অশুভ লোকের সাথে। সারপ্রাইজ বাঁকা হাসলো। এরপর হাসকি গলায় বলল, বড় বড় অজগর সন্ধ্যা নামলে এই বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় ম্যাডাম। কি ভয়ানক তাদের নিঃশ্বাসের শব্দ। যদি তাদের ডিনার হতে চাও তবে যেও না, বসে বসে চুষো ওই আঙ্গুল আর কি। বলেই চোখ টিপে চলে গেল সারপ্রাইজ। সারপ্রাইজের যাওয়ার পানে তাকিয়ে মুখ বাঁকালো রূপকথা। এরপর ধাম করে দরজা আটকে দিল। সারপ্রাইজের পছন্দ করা পোশাক ইচ্ছে করেই গায়ে তুলল না রূপকথা। সে একটা অফ শোল্ডার সাদা গাউন তুলে নিল। এরপর সেটা পরল। আয়নায় নিজেকে পরখ করলো। বেশ লাগছে তাকে, সিন্ডেলার মতো একদম। ড্রেসের সাথে ম্যাচ করে ছোট্ট একটা হ্যান্ডব্যাগ নিল। এরপর আয়নার সামনে বসে সাজতে আরম্ভ করলো। নিখুঁতভাবে খুব অল্প সাজলো রূপকথা। ঠোঁটে মেরুন লিপস্টিক, চোখে আইলাইনার, অল্প ব্লাশ, ব্যাস। এরপর অর্নামেন্টস সিলেক্ট করলো। পার্ল এর চকার আর দুল, হাতে দিল চিকন ব্রেসলেট। মাথায় স্টোনের কাটাগুজে অফ হোয়াইট উঁচু হিল পরে হেলে দুলে বেরিয়ে এলো রূপকথা। রূপকথা সিঁড়ি ধরে ডাইনিং রুমে নামলো, কিন্তু ড্রয়িং রুম শুনশান নীরব, কেউ নেই। সামান্য ভীত হলো রূপকথা। তবে কি সারপ্রাইজ আমায় ফেলে সত্যি সত্যি চলে গেল? দেয়ালে থাকা ঘড়িতে নজর বলালো রূপকথা। সন্ধে 6টা বাজ আরো মিনিট 5 দেরি। দরজার পানে অসহায় নজর পাতল। সেটা বন্ধ, বাইরে থেকে নাকি ভেতর থেকে তা বোঝা যাচ্ছে না। লুইস জিগং কেউ নেই। এবার মন ভারালো রূপকথার। সে মেঝের টাইলসে দৃষ্টি নিবদ্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় জুতার খটখট শব্দে ওপরে নজর মেলালো রূপকথা। সিঁড়ি ধরে আভিজাত্য চালনে নামছে সারপ্রাইজ, গলায় নেক টাই ঠিক করতে করতে। রূপকথা খেয়াল করলো মাথার চুলে নতুন হেয়ার কাটে দিয়েছে সারপ্রাইজ। ফর্সা মুখটা আরো বেশি চকচক করছে আজ। তীক্ষ্ণ খাড়া নাকের ডগায় গ্লেজ ছড়াচ্ছে। কালচে লাল ঠোঁট আর শক্ত চোয়াল যে কাউকে ঘায়েল করতে ওস্তাদ। আর এই আইস ব্লু চোখ,
গায়ে কালো স্যুট আর সাদা শার্ট জড়িয়েছে সারফরাজ। বরাবরই এমন পোশাক পরে, দুই একটা কালার তাকে পরতে দেখেছে রূপকথা। প্রতিটি একই রঙের পোশাক পরলেও এক এক দিন এক এক সৌন্দর্য ধরা দেয় এই পুরুষের। রূপকথার মনে হয় কালো রঙের ভেতরেও মনে হয় হাজারটা চোখ ধাঁধানো রং রয়েছে। নয়তো একই রঙে একটা পুরুষ প্রতিবার কি করে এত সুদর্শন হয়। সারফরাজের পায়ের কদম গুনল রূপকথা। প্রত্যেকটি পায়ের গতি তাল মিলিয়ে চলেছে। দীর্ঘদিন বাদে সারফরাজকে ক্লিন শেপে দেখে চোখের পলক ফেলতে ভুলে গেল রূপকথা। সারফরাজকে দেখতেই সত্যি সত্যি প্রিন্সের মতো লাগছে। তাকে মোটো দেশি কোনো মানুষের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে বিদেশি কোনো সিনেমার নায়ক। নিজের চেহারায় নজর হটাতে চাইল রূপকথা, কিন্তু পারল না। সারফরাজ ততক্ষণে রূপকথার একদম সামনে চলে এসেছে। সারফরাজের গায়ে পুরুষালী পারফিউম রূপকথার নাসারন্দের ভুরভুর করে ঢুকে সুরসুরি দিল। মাথা উঁচু করে সারফরাজের নীল চোখের পানে ঠায় তাকিয়ে রইল রূপকথা। সারফরাজ নিজের হাত উঁচু করে রূপকথার চোখ ঢেকে দিল। এরপর নাকে চুমুকে ফিসফিস করে বলল, নজর লেগে যাচ্ছে জান, এভাবে দেখো না। বিয়ের আগে সব দেখে ফেললে পরে আর ইন্টারেস্ট কাজ করবে না। সারফরাজের ফিসফিসানিতে রূপকথার হুঁশ এলো। নিজেকে ধাতস্থ করে চোখ নামিয়ে নিল। রূপকথার ফাঁকা কাঁধে হাত রাখলো সারফরাজ। এরপর বলল, বলেছিলাম ল্যাভেন্ডার পড়তে। রূপকথা ইতস্তত করে বলল। এটা ভালো লেগেছে আমার। অল্প কুটকুটে করে হাসলো সারফরাজ। এরপর বলল, এখনই মতের অমিল। রূপকথা চুপচাপ রইল। সারফরাজ রূপকথার কাঁধে নাক ঘষল। এরপর কানের কাছে মুখ এনে বলল। সারফরাজের তপ্ত শ্বাস রূপকথার গাল আর কান পুড়িয়ে দিল। লজ্জায় আড়ষ্ট হলো খানিক সে। সারফরাজের পেটের কাছে শুট খামচে ধরে মাথা নিচু করে রূপকথা বলল, চলো, দেরি হয়ে যাচ্ছে। সারফরাজ রূপকথার সম্মানীয় রূপ দেখে চোখ ফেরাতে পারছে না। তার সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। অস্থির লাগছে, হাঁসফাঁস করছে বুক, দম আটকে আসছে। শরীর ঘেমে নিয়ে একাকার হচ্ছে মুহূর্তেই। শরীরে জ্বলছে হতাশন। সারফরাজ নিজেকে সামলানোর চূড়ান্ত চেষ্টা করলো। দুই হাত দিয়ে মাথায় চাপড় দিল। এরপর হনহন করে রূপকথাকে ফেলে বেরিয়ে গেল। পেছন পেছন গুটি গুটি পায়ে গাউন সামলে হাঁটতে নিল রূপকথা। কিন্তু ছড়ানো বিশাল ঘেরযুক্ত গাউন সামলাতে হিমশিম খেল। সারফরাজ খেয়াল করলো তা। সে আবার পিছু ফিরে রূপকথাকে হ্যাঁচকা টানে কোলে তুলে নিল। এরপর আরেক হাতে রূপকথার ব্যাগ নিয়ে ছুটল গাড়ির নিকট। ক্যালিফোর্নিয়ার আকাশ আজ যেন একটু বেশি ঝকঝকে। সিলেরা ক্লিফের গা ঘেঁষে প্রশান্ত মহাসাগরের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছে কাচের রাজপ্রাসাদে তথা মিস্টার নোলানের ব্যক্তিগত ভিলা। আজ সন্ধ্যায় এক অন্যরকম আলো জ্বলে উঠছে এই ভিলায়। বাতাসে মোহনীয় সুগন্ধি আর সাদা অর্কিডের সুবাস, সেই সাথে দূরে সমুদ্রের ঢেউ। মিস্টার নোলানের গা ছমছমে বাড়িটি আজ মানুষের কলকাতলিতে মুখর। আজ এখানে নেই কোনো চিৎকার, কারো আর্তনাদ নেই, কোনো বন্দুকের ভয়ানক শব্দ। আজ চারপাশে শুধু হাসি আর আনন্দ, কারণ আজ মিস্টার নোলানের একমাত্র কন্যা ন্যান্সির এঙ্গেজমেন্ট। এটা কোনো সাধারণ এঙ্গেজমেন্ট পার্টি নয়, এটা যেন বিশাল এক আয়োজন। পুরো বাড়িটি নিখুঁতভাবে সাজানো হয়েছে তাজা ফুল আর বাহারি আলোয়। এক পলকে দেখলে মনে হবে প্রত্যেকটা আলো, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা হাসিও যেন আজ যে ঠিক জায়গায় বসানো। ইতিমধ্যে অতিথিরা আসতে শুরু করেছে একের পর এক। কেউ হেলিকপ্টারে, কেউ নামি দামি গাড়িতে, কেউ বা সেফ হেঁটে। মিস্টার নোলান আর তার সহধর্মিণী সবাইকে হাসিমুখে বরণ করে নিচ্ছে। নোলানের কন্যা ন্যান্সির হলুদার ভোর সোনালি গাউনে নিজেকে সাজিয়েছে আজ। ন্যান্সির সৌন্দর্যে মনে হচ্ছে আকাশে ফকফকে হলুদ চাঁদটা আজ মাটিতে নেমে এসেছে। বরটাও বেশ মার্জিত, আকর্ষণীয়। তাদের নিয়ে আলোচনা আরম্ভ হলো অতিথি মহলে। ক্যামেরাম্যান আজ খুব ব্যস্ত। নিজের জীবন হাতে নিয়ে এক একটা ক্যাপচার করছে সে, কারণ সে কোনো সাধারণ মানুষের বাড়িতে নয়, স্বয়ং জমের বাড়িতে এসেছে ছবি তুলতে। চারপাশে সবকিছু নিখুঁত, সুন্দর, সাবলীল। ডেভিন ইতিমধ্যে নোলানকে সারপ্রাইজ বানিয়ে পৌঁছে দিয়েছে। সারফরাজের শুভাকাঙ্ক্ষী আর কাছের মানুষজন অপেক্ষা করছে সেই খবর মোতাবেক।
আজকের অনুষ্ঠানে একজন রানীর উপস্থিত থাকবে। সেই রানীকে দেখার উৎকণ্ঠা সকলের মাঝে। এমন সময় সারফরাজের দামি বিশাল বহুল গাড়িটি থামল ন্যানিনের বাড়ির গেটের সামনে। সারফরাজ গাড়ি থেকে নামার আগেই কেউ একজন মিস্টার নোনালকে খবর পাঠালো। নোনাল আর তার দলবল দৌড়ে এলো বাড়ির বাইরে। নোনাল তার লোকদের চোখের ইশারা করতেই দৌড়ে কোথাও চলে গেল তারা। ফিরল তৎক্ষণাৎই হাতে লাল গালিচা নিয়ে। তারপর তা বিছিয়ে দিল সারফরাজের গাড়ির দরজার নিকট। বাঁকা হেসে অপর পাশের দরজার খোলে বেরিয়ে এলো সারফরাজ। পেছনে গাড়ি থেকে নামলো ইয়ং আর লুইস। সারফরাজের গাড়ি থেকে বের হয়ে দূরে গিয়ে দাঁড়ালো ডেভিন। ঠোঁটে একটা সিগারেট ধরিয়ে দেখতে লাগলো বড়লোকি তামাশা। গাড়ি থেকে নেমে নিজের স্যুট ঠিক করে দরজা খুলতে হাত বাড়ালো সারফরাজ। ভয়ে আর জড়তা নিয়ে সারফরাজের হাত খামচে ধরল রূপকথা। সারফরাজ চোখের পাতা ঝাপটে আশ্বাস করলো তাকে। রূপকথা মাথা নিচু করে গাড়ি থেকে নামলো। এরপর সারফরাজের পায়ের গতি অনুকরণ করে আরেক হাতে গাউন উঁচু করে চলতে লাগলো অভিমুখে। আগত পুরুষরা রূপকথার সৌন্দর্যে মোহিত হলো, ঈর্ষান্বিত হলো মেয়েরা। তাদের মধ্যে সারফরাজের পাশে রূপকথাকে দেখে কেউ কেউ অশ্রাব্য গালিগালাজ ছুটতেও ভুলল না। তাদের মতো হট লাস্যময়ী রমণী রেখে সারফরাজ এমন পাটকাঠির মতো মেয়ের মজেছে, এটা মানতে তাদের কষ্ট হলো। নোনালের স্ত্রী ডেজি দৌড়ে এসে সারফরাজের সাথে কুশলতা বিনিময় করলো। সারফরাজকে দেখে উপস্থিত মানুষগুলো কেমন মাথা নত করে রইল। সারফরাজের ঠোঁটে অহংকারী হাসি। রূপকথা আর চোখে চারপাশ দেখল। বাপের জন্মে এমন আরাম্য দেখেনি সে। সারফরাজকে সম্মান দেখিয়ে সকলেই রাস্তা ছেড়ে দিল। সারফরাজের ঠোঁটে প্রশস্ত হাসি রেখা ফুটিয়ে এগিয়ে এলো ন্যান্সির পানে। রূপকথার হাতে থাকা সাদা গোলাপ ন্যান্সির হাতে তুলে দিয়ে বলল। সারফরাজ ইয়ং আর লুইসকে ইশারা করতেই গাড়ি থেকে কতগুলো দামি শপিং ব্যাগ এনে ন্যান্সির হাতে দিল তারা। শপিং ব্যাগ দেখেই হুশ উড়ে গেল আশেপাশে সকলের। সাধারণ একটা এঙ্গেজমেন্টের পার্টিতে এত দামি উপহার দেখে কেউ কেউ ফিসফিস করতেও ভুলল না। সব কিছুর পর শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। গোল টেবিলে খেতে বসেছে সারফরাজ সহ আরও অনেকে। রূপকথা নিজে থেকেই বসলো না সারফরাজের সাথে। এতগুলো ছেলের মধ্যে খেতে তার অস্বস্তি হবে। সারফরাজও জোর করলো না। সেই টেবিলে গ্লাসে গ্লাসে মদ গেলবে মানুষজন, ওই টেবিলে রূপকথাকে কখনোই বসাতে পারবে না সে। খাওয়া দাওয়ার মাঝ পর্যায়ে সারফরাজের দৃষ্টি স্থির হলো আগত এক মেহমান ছেলের প্রতি। সে রূপকথার পানে বাজে দৃষ্টিতে তাকাচ্ছে আর বারবার ঠোঁট কামড়ে হাসছে। সারফরাজ মুখে খাবার পুড়ে চিবাতে চিবাতে ছেলেটার পানে নজর তাক করে রাখলো। ছেলেটি তার বন্ধুকে ইশারা করে দেখালো রূপকথাকে। এরপর বলে উঠল, শি ইজ সো হট। বাকি কথা শেষ করবার আগেই স্টেক কাটার চাকু ছেলেটির চোখ বরাবর ঢুকে দিল সারফরাজ। অবস্থা আঁচ করার আগেই চোখ চেপে ধরে গগনবিতারী চিৎকার করে উঠল ছেলেটি। আশেপাশের মানুষ সহ সকলেই কথা বলার ভাষা হারালো। ভয়ে সিটে উঠল রূপকথা। মুহূর্তেই খাবার টেবিলে হইচই নিয়ে এলো। যারা সারফরাজকে চেনে তারা কোনো শব্দ পর্যন্ত উচ্চারণ করল না। সারফরাজ চোখের ইশারায় ডেভিনকে ডাকলো। অন্য টেবিল থেকে খাওয়া থামিয়ে ঝুঁটা হাতে উঠে এলো ডেভিন। সারফরাজ কাঁটা চামচ দিয়ে অল্প খাবার মুখে তুলে চিবিয়ে চিবিয়ে বলল, কিল হিম। আদেশ পাওয়া মাত্রই লুইস আর ইয়ং চেপে ধরল ছেলেটাকে। ছেলেটির দোষ কি কেউ জানে না। যার ছেলে সে সারফরাজের পায়ে পড়ে কাঁদতে আরম্ভ করলো। কিন্তু সারফরাজ নির্বিকার। হাতের রক্ত টিস্যু দিয়ে মুছে সে খাবারে মনোযোগ দিল যেন কিছুই হয়নি। আশেপাশের কেউ খাচ্ছে না বলেই সারফরাজ টেবিলে ইশারা করে বলল, ডিগ দিস ফুড। ভয়ে ভয়ে কেউ কেউ খেতে আরম্ভ করলো। মিস্টার নোলান দৌড়ে এসে সারফরাজের হাত চেপে ধরে ভীতু গলায় বলল, Pardon me. Just tell me what he did. I deal with him myself. সারফরাজ তাচ্ছিল্য হাসলো। এরপর শক্ত গলায় বলল, I warned you in advance. A queen would walk in tonight. Make sure the arrangements are worthy for her. নোলান আর কিছু বলার ভাষা পেল না। সারফরাজ কাউকে এমনি এমনি খুন করবে না এটা সে জানে। তবুও নিকট আত্মীয় বিধায় একটু অনুরোধ করতে চাইল। সারফরাজ বাঁকা এসে ঠান্ডা গলায় শোধালো, ড্রাগ ডিলার মিস্টার মাইককে করে দিই, কি বলেন? নোলান মাথা নত করে বহু কষ্টে আওড়ালো, Kill that bastard.
সারফরাজ দামি ন্যাপকিন মুখ হাত মুছে টেবিলে ছেড়ে উঠে গেল। এরপর রূপকথার সামনে এসে দাঁড়ালো। রূপকথা ছড়ানো গ্রাউন্ড গুটিয়ে কোলে তুলে বলে উঠল, বাড়ি চলো, খাবার মজা হয়নি। দামি গিফটগুলো বেকার দিলাম, আফসোস হচ্ছে। টোটাল মানি ওয়েস্ট। এর চাইতে এই টাকাগুলো তোমার ছেলে নাচানো হতে ইনভেস্ট করলে ভালো হতো, অ্যাটলিস্ট আনন্দ পেতে। মায়া চৌধুরীকে সারা ক্যালিফোর্নিয়া শহর জুড়ে খুঁজে চলল রুদ্ররাজ, কিন্তু মায়া চৌধুরী তো দূর, তার ছায়া পর্যন্ত হদিশ পেল না সে। রুদ্ররাজ জানে মায়া চৌধুরী পালিয়ে কোথাও যেতে পারবে না, তাকে ধরা পড়তেই হবে, হয় তার কাছে নয়তো পুলিশের হেফাজতে। নিজের চতুর মস্তিষ্কে স্মার্টের চিন্তায় নিজেকে নিজেই বাহবা দিল সে। এরপর মায়া চৌধুরীর ছবি দিয়ে প্রত্যেকটি পুলিশ স্টেশনে নিখোঁজ কেস ফাইল করলো। মিথ্যা কমেডির কান্না করে পুলিশ স্টেশনের ডিটেকটিভের কাছে বেশ মা ভক্ত সাজলো বটে। ডিটেকটিভ মিস্টার এডওয়ার্ড তাকে আশ্বস্ত করল যে যেভাবে হোক তারা ডক্টর রুদ্ররাজের মাকে খুঁজে বের করবেই করবে। টিস্যু দিয়ে চোখের নোনতা জল মুছে বেরিয়ে এলো রুদ্র। এরপর নিজের গাড়িতে বসে চোখ বুজে সিটে হেলান দিল। কিয়ৎক্ষণ বাদে মাথা তুলে সোজা হয়ে বসে লুকিং গ্লাসে নিজের চেহারাখানা পর্যবেক্ষণ করে কিটকিটিয়ে হেসে উঠল। এরপর নিজের বুক চাপড়ে নিজেই বলে উঠল, তুমি ভুল প্রফেশন বেছে নিয়েছো ডক্টর রুদ্ররাজ। তোমার তো অভিনেতা হবার কথা ছিল। এতদিন অভিনয় জগতে পা রাখলে 2-4টা অস্কার নিঃসন্দেহে ঘরে তুলতে পারতে। তোমার অভিনয় তো বাস্তবের চাইতেও নিখুঁত। ব্রাভো ডিয়ার রুদ্র, ব্রাভো। এরপর নিজের হাসি থামিয়ে হিংস্র মূর্তি ধারণ করল রুদ্র। তার কানে খবর এসেছে তার চোখে ধুলো দিয়ে রূপকথাকে নিজের সাথে ক্যালিফোর্নিয়ায় নিয়ে এসেছে সারফরাজ। শুধু কি তাই, রূপকথাকে স্টক করা ছেলেটিকে দিয়েছে নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম মৃত্যু। ঘুণাক্ষরেও এমন কিছু টের পেলে রূপকথাকে দুনিয়া থেকে বিদায় করতে এক মুহূর্ত সময় নিত না সে। সারফরাজকে যতটা ভেবেছিল রুদ্ররাজ, সারফরাজ তার চেয়েও 1000 গুণ শেয়ানা। কিন্তু এবার রুদ্র সারফরাজকে মাটিতে নুয়ে তবেই ক্ষান্ত হবে। অনেক লুকোচুরি হয়েছে, এবার আর লুকিয়ে লুকিয়ে খেলবে না রুদ্র। একবার মায়া চৌধুরীর হাতে আসুক, পিষে পিষে মা ছেলেকে খুন করবে সে। মনের ভাবনা ভেবে গাড়ি স্টার্ট করলো রুদ্ররাজ। এরপর স্পিড হাঁকিয়ে ছুটতে লাগলো নিজ গন্তব্যে। চোখে মুখে ভীতি ফুটিয়ে সারফরাজের পাশের সিটে কাচুমাচু হয়ে বসে আছে রূপকথা। স্বাভাবিক মুখভঙ্গিতে দক্ষ হাতে গাড়ি ড্রাইভ করছে সারফরাজ। মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে কোনো অঘটনই ঘটায়নি, অথচ কিছুক্ষণ আগে একটা তাজা প্রাণ শেষ করে এসেছে সে বিনা ভাবনায়। সারফরাজের ফকফকে সাদা শার্টের কলারে এখনো তাজা রক্তে স্পষ্ট দাগ। সারফরাজের নিষ্ঠুরতা মোটেও ভুলতে পারছে না সে। যতই চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটা ভুলে থাকতে চাইছে রূপকথা, ততই যেন তার চোখের সামনে প্রকটভাবে ভেসে উঠছে। রূপকথা সারফরাজের থেকে চোখ সরিয়ে বাইরে দৃষ্টি নিবদ্ধ করলো। এই মুহূর্তে সারফরাজকে ভালো লাগছে না তার। মানুষটা কল্পনাতীত নিষ্ঠুর। এমন হৃদয়হীন মানুষ কি করে সৃষ্টি করলো বিধাতা? রূপকথা কি কোনোদিনও তাকে শুধরাতে পারবে না? এই পাপের পথ থেকে সারফরাজকে কিভাবে ফেরাবে রূপকথা? চুপচাপ বাইরে কুয়াশা ঘেরা রাস্তায় আর গাছপালার দেখায় বিশেষ মনোযোগ দিল রূপকথা। কিন্তু সবকিছু কেমন অর্থহীন বিষাক্ত ঠেকছে তার কাছে। হঠাৎ সারফরাজের মুঠোফোন বেজে উঠল ভৌ ভৌ করে। ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে সারফরাজ ফোন তুলল।